টপিকগুলো পড়াবো ওগুলো ছোট ছোট টপিক। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের নেক্সট যে বুধবারের ক্লাসটা সেটা নিতে পারবো না, ঠিক আছে? তো তোমাদের নেক্সট উইকের নেক্সট যে বুধবারের ক্লাসটা সেটা নিতে পারবো না, আর নেক্সট উইকের পরের উইকে তোমাদের একটা সিটি থাকবে। ওকে ম্যাম। সিটিটার টপিক হচ্ছে ফোল্ড ফল থাকবে, প্লাস আজকে যেটা পড়াবো জয়েন আনকনফর্মিটিস, এই 4টা টপিকের উপর সিটি থাকবে, বুঝছো? 4টা টপিক থাকবে সিটির জন্য, সেটা হচ্ছে ফোল্ড ফল্ট, আর আজকে দুটো টপিক পড়াবো জয়েন্ট আনকনফর্মিটিস। এই 4টা টপিকের উপর ফার্স্ট সিটি থাকবে। সেটা আমি তোমাদেরকে ডেটটা টেন্টেটিভ একটু বলে দিই। 14 মার্চ। আমি দেখি একটু, দাঁড়াও, আজকে হচ্ছে কত, এই উইক তো গেল, এই উইক আর নিব না, নেক্সট উইকও নিব না। यस मिस 14 মার্চ। নেক্সট উইকে শনিবার 13 তারিখ, তো 14 মার্চও নিব না, ঠিক আছে? আমি নিব হচ্ছে তোমাদের বুধবারের ক্লাস আছে না 17 তারিখ, 17 মার্চ বুধবার। ওকে ম্যাম। ঠিক আছে, 17 মার্চ বুধবার নিব। সেদিন খালি ক্লাস টেস্টই নিব, কোনো ক্লাস নিব না, ঠিক আছে? খালি ক্লাস টেস্টটাই তোমরা অ্যাটেন্ড করবা। আর টপিক হচ্ছে ফোল্ড ফল্ট জয়েন আনকনফর্মিটিস। ফোল্ড ফল্টটা একটু বড়, জয়েন অ্যান্ড আনকনফর্মিটিস একদমই ছোট, ঠিক আছে? আজকে আমি এই টপিকগুলো পড়াবো, আর আগের দুইটা টপিকের উপর 4টা টপিকের উপর মোট সিটি থাকবে। আচ্ছা আমি শুরু করি। ম্যাম 17 মার্চ? হ্যাঁ 17 মার্চ বুধবার না, 17 মার্চ। হ্যাঁ ম্যাম, ওই দিন তো মানে ছুটি থাকবে। ছুটি यस থাকবে? মিস ছুটিটার একটা সম্ভাবনা আছে মিস। ও আচ্ছা, হ্যাঁ 17 মার্চ। তাহলে মিস সমস্যা নেই মিস, 15 পরের দিনও মিস নেওয়া যায়। 18 পরের তারিখ দিন তোমরা ফ্রি আছো 18 তারিখ? মিস ওই যে অপু স্যারের ক্লাস টাইমে মিস নেওয়া যায় 10টা থেকে। অপু তো ক্লাস নেবে, সমস্যা নাই। তোমাদের সিটি যে 2টার মধ্যেই দিতে হবে, 12টার মধ্যেই দিতে হবে এমন কোনো কথা নাই। তোমরা যে কোনো টাইমে ধরো আধা ঘন্টার জন্য একটা ফ্রি স্লট পাইলে, ঠিক আছে? ধরো সেটা 2:30টার দিকেও হতে পারে, 2টার দিকেও হতে পারে, হ্যাঁ? তোমরা যখন স্লট পাও, অথবা যদি বলো সকালে, সকালে একটু টাফ হয়ে যায়, ধরো আমি যদি অফিসে আসি তখন তো আমি গাড়িতে থাকবো। তোমরা ধরো 12টার পরে করে যদি কোনো সময় ফ্রি পাও, মানে 17 তারিখের পরের দিন, মিস হচ্ছে কি 18 তারিখ বৃহস্পতিবার, মিস মিস দেওয়া যাবে মিস। যখন একটা ফ্রি স্লট পাও তোমরা ওই ফ্রি স্লটটা রাখিও। আর শুনো, যেটা হচ্ছে যে সিটির কোশ্চেন কঠিন হবে না, কিন্তু সিটি হচ্ছে লেখা বেশি থাকবে, ঠিক আছে? সিটি লেখা বেশি থাকবে, টাইম 20 মিনিটই থাকবে। আমার এখানে কোশ্চেন কঠিন করার মতো কিছু নাই, তোমাদেরকে যা পড়াইছি ওগুলোর উপরই থাকবে। ফিগারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, শুধু ফিগার আঁকলে হবে না, ফিগারের সাথে কি ডেসক্রিপশনও লিখতে হবে। আবার শুধু ডেসক্রিপশন লিখলে হবে না, ফিগার আঁকতে হবে, ফিগার নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ফিগার পেন্সিল দিয়ে আঁকতে হবে। যেখানে তোমার স্ট্রেট লাইন সেগুলো কি করতে হবে, স্কেল দিয়ে আঁকতে হবে। এগুলো শেখানোর কিছুই নাই তোমাদেরকে। তো লেখা বেশি থাকবে, টপিকও মোটামুটি বেশি আছে পড়ার জন্য, লেখা বেশি থাকবে, কিন্তু টাইম হচ্ছে 20 মিনিট থাকবে, ঠিক আছে? তো ওভাবে প্র্যাকটিস করবা। মিস 20 মিনিট মিস একটু কম হয়ে যায়। না সমস্যা নাই, স্ক্যান করে মিস দিতে দিতে মিস একটু টাইম লেগে যায়। মিস আমি স্ক্যান করে মিস তোমাদেরকে শোনো, লেখার জন্য 20 মিনিট দিব, স্ক্যান করে আপলোড করার জন্য 5 মিনিট দিব, ঠিক আছে? ওইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমরা তো এর আগেও আপলোড করছো না অন্য সিটির ক্ষেত্রে? মিস সেটার সময় আধা ঘন্টা ছিল, তখন 30 মিনিট দিত মিস টোটাল। আহা, আমি তো তোমাদেরকে 20 মিনিট লেখার জন্য দিচ্ছি, আর 5 মিনিট কিসের জন্য দিচ্ছি? আপলোড করার জন্য দিচ্ছি, সমস্যা তো নাই, ঠিক আছে? আপলোড করতে তো আর নিশ্চয়ই, স্ক্যান করতে কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে। আপলোড করতে কতক্ষণ লাগবে? 3 মিনিট লাগবে। আর কারো যদি 6 মিনিট লাগে, 7 মিনিট লাগে, তাহলে 7 মিনিট দিব। লেখা হবে 20 মিনিট, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে কি 7 মিনিট ধরো আমি দিলাম স্ক্যান করে তোমাদের আপলোড করতে। আধা ঘন্টা যেখানে 30 মিনিট আর 27 মিনিটের মধ্যে ডিফারেন্স কি? একই তো, 2-3 মিনিট এদিক ওদিক, সবাই আশা করে দিয়ে দিতে পারবা। আর যেহেতু আগে তোমরা আপলোড করছো, তোমাদের আইডিয়া আছে কিভাবে করতে হয়, ঠিক আছে? এখন আসো আজকে টপিকটা শুরু করি। আজকে টপিকগুলো হচ্ছে ছোট ছোট টপিক, আমি পড়াই যাই, কারো যদি কোনো প্রবলেম থাকে শেষে বলিও, ঠিক আছে? ম্যাডাম ফলসের পিডিএফটা দিয়ে দিলে ভালো হতো। আমি দিই নাই না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আজকে দরকার হলে সবগুলো একসাথে দিয়ে দিব। এখন পড়াচ্ছি, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ফোল্ড ফল্টের পরে জয়েন্ট।
জয়েন্ট জিনিসটা সম্পর্কে তোমাদের খুব ভালোই আইডিয়া আছে। জয়েন্ট হচ্ছে আর কিছুই না, জয়েন্ট মানে হচ্ছে কি ক্র্যাক। জয়েন্টস আর ডিফাইন্ড অ্যাজ ক্র্যাকস অর ফ্র্যাকচারস প্রেজেন্ট ইন দ্য রক। ফল্ট কি জিনিস ছিল মনে আছে? ফল্ট কি ছিল, কে বলতে পারো? সবাই ভুলে গেছো। একটা ফ্র্যাকচার হয়ে ধসে যাওয়াটা। ফ্র্যাকচার হয়ে যেখানে হচ্ছে কি মুভমেন্ট হয়, ঠিক আছে? আর স্লাইড জয়েন্ট, হয়ে নেমে যায়। হ্যাঁ যেটা হচ্ছে মুভমেন্ট হয়, কিন্তু জয়েন্ট হচ্ছে কি শুধুমাত্র ফ্র্যাকচার হয়, এখানে কোনো মুভমেন্ট নাই। দেখো, দিস মে বি অফ এ স্মল সাইজড এক্সটেন্ডিং ফর এ ফিউ সেন্টিমিটার ইন লেন্থ অর এক্সট্রিমলি এক্সটেন্সিভ। সেটা ছোটও হতে পারে, সাইজে বড়ও হতে পারে। ভেরি কমনলি জয়েন্টস ইন দ্য রক ডেভেলপ অন এ মোর অর লেস রেগুলার প্যাটার্ন। রেগুলার প্যাটার্নে এগুলো ক্রিয়েট হয়। এখানে দেখো কিছু ডেফিনেশন আছে, যে ডেফিনেশন গুলো ঠিক সেম একই হচ্ছে কিসের মতো, ফল্টের মধ্যে যেগুলো পড়ছিলাম আমরা সেগুলোর মতোই। জয়েন্ট সেটটা কি এ নাম্বার অফ প্যারালাল জয়েন্ট, অনেকগুলো প্যারালাল জয়েন্ট মিলে একটা জয়েন্ট সেট হয়। জয়েন্ট সিস্টেম কি অনেকগুলো জয়েন্ট সেট মিলে একটা জয়েন্ট সিস্টেম হয়। ডিপ কি, ডিপটা সেম হচ্ছে ফল্টের মতো, দ্য ইনক্লাইনেশন অফ এ জয়েন্ট প্লেন উইথ দ্য হরাইজন্টাল। হরাইজন্টালের সাথে যে ইনক্লাইনেশন সেটাকে বলা হচ্ছে ডিপ। স্ট্রাইক কি, the line along which the joint plane meets the surface। জয়েন্ট প্লেনটা সারফেসে যেখানে মিট করে সেটাকে বলা হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে স্ট্রাইক ডাইরেকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিপ ডিরেকশন। ঠিক সেম এই ডেফিনেশন গুলো আমরা ফোর ফল্টেও পড়ছি, সেম ডেফিনেশন গুলো এখানেও জয়েন্টের, মানে ডিপ কাকে বলে, স্ট্রাইক কাকে বলে, এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এরপর দেখো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনে হচ্ছে জিওমেট্রিক্যাল ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে জেনেটিক ক্লাসিফিকেশন। জিওমেট্রিক ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে? অ্যাটিটিউড অফ দ্য জয়েন্টস উইথ রেসপেক্ট টু দ্য বেড। আর জেনেটিক ক্লাসিফিকেশন ডিপেন্ড করে অরিজিন অফ জয়েন্ট। একটা হচ্ছে বেডের জয়েন্টের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। জিওমেট্রিক ক্লাসিফিকেশন কি সেম, এটা ডেফিনেশনটা ঠিক ফল্টে দেওয়া ছিল, ফল্টের ডেফিনেশনের মতন। ডিপ জয়েন্ট কি, দোজ ইন হুইচ এ স্ট্রাইক অফ জয়েন্ট ইজ অ্যালং দ্য ডিপ অফ বেড। স্ট্রাইক জয়েন্ট কি, স্ট্রাইক অফ জয়েন্ট ইজ অ্যালং দ্য স্ট্রাইক অফ বেড। ডিপে ছিল স্ট্রাইক অফ জয়েন্ট অ্যালং ডিপ অফ বেড, আর এখানে হচ্ছে স্ট্রাইক অফ জয়েন্ট স্ট্রাইক অফ বেড। আর অবলিক হচ্ছে দোজ ইন হুইচ স্ট্রাইক অফ জয়েন্ট ইজ নাইদার অ্যালং স্ট্রাইক অথবা হচ্ছে অ্যালং ডিপ ডিরেকশন অফ দ্য বেড। সেম ডেফিনেশন গুলো ফল্টেও ছিল, জাস্ট চেঞ্জ হয়ে কি হয়েছে, ফল্টের জায়গায় নামটা হয়ে গেছে জয়েন্ট। এরপর দেখো ক্লাসিফিকেশনের মধ্যে, জেনেটিক ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে টেনশন জয়েন্ট। মিনস হচ্ছে টেনশন ফোর্সের জন্য যে জয়েন্ট গুলো ক্রিয়েট হয়। দিস জয়েন্টস আর ফর্ম ডিউ টু টেনশনাল ফোর্স অর স্ট্রেস। The direction of such joint is always perpendicular. ডিরেকশনটা হয় কি পারপেন্ডিকুলার, কিসের পারপেন্ডিকুলার? টু দ্য ফোর্স, ফোর্সের পারপেন্ডিকুলার। ফোর্স যেদিকে কাজ করে জয়েন্টটা হচ্ছে কি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কি হয়, ক্রিয়েট হয়, which tends to pull the rock apart। যেটা হচ্ছে কি রকটাকে পুল করে, টেনে নিয়ে আসে। আমি ফার্স্ট একটা ফিগার দেখাই, এই ফিগারটা দেখো, এখানে একটা ডেফিনেশন, টেনশন জয়েন্টের একটা ডেফিনেশন হচ্ছে কলামনার জয়েন্ট। কলামনার জয়েন্টের ফিগারটা দেখো, কিছু হেক্সাগোনাল সারফেস দেখা যাচ্ছে, মাঝখানে একটা সেন্টার দেখা যাচ্ছে, আবার দেখো সেন্টারটা হচ্ছে কি হেক্সাগোনাল, যে ছয়টা অ্যারো দেখা যাচ্ছে, ছয়টা অ্যারো কোন দিকে কাজ করতেছে, সেন্টারের দিকে কাজ করতেছে। These are typical of igneous volcanic rock। এগুলো হচ্ছে igneous volcanic rock, particularly basalt। The tensional force are the result of contraction caused by cooling। কুলিং যখন হয়, ঠান্ডা যখন হয়, তখন হচ্ছে কি কন্ট্রাক্ট করে, এই কন্ট্রাক্ট করার ফলে ঠান্ডা হয়ে গেলে তখন কি হয়, সংকুচিত হয়। সংকুচিত হওয়ার ফলে হচ্ছে কি ওর মধ্যে একটা টেনশন ফোর্স কাজ করে, এই জন্য এই ধরনের জয়েন্ট ক্রিয়েট হয়। এখানে লিখছে দেখো, অ্যাজ দ্য হট লাভা কুলস, যখন হচ্ছে কি ভিতরে লাভাটা কি হয়, গরম লাভাটা ঠান্ডা হয়, নিউমেরাস সেন্টার অফ কুলিং আর ফর্মড। এখানে যেরকম নিউমেরাস সেন্টার দেখা যাচ্ছে, এরকম অনেকগুলো সেন্টার ক্রিয়েট হয় যখন হচ্ছে কি হট লাভাটা কুল হয়। The resulting tensional stress operate between such centers। এসব সেন্টারের মধ্যে টেনশনাল স্ট্রেস, যখন এরকম সেন্টার হয়, এসব সেন্টার বরাবর হচ্ছে কি টেনশন ফোর্স কাজ করে। যখন সেটা কি হয়, গরম থেকে ঠান্ডা হয়, তখন সেখানে কি কাজ করে, টেনশনাল ফোর্স ক্রিয়েট হয়। মিস এটা কম্প্রেশন হওয়ার কথা না, যেহেতু ভিতর দিয়ে কাজ করতেছে।
একই কথা, তুমি চিন্তা করো না, আমার যদি একটা টেনশন এখানে দেখা যাচ্ছে তোমার কি, দাঁড়াও ঠিক একটা এখানে দেখা যাচ্ছে কি তোমার সেন্টার, ঠিক আছে, পুল হল, এখানে জিনিসটা আসলে দেখাচ্ছে কি ও নর্মাল অবস্থায় ছিল, হ্যাঁ, যখন হচ্ছে কি হট ম্যাগমাটা তোমার কি হচ্ছে, যখন ঠান্ডা হচ্ছে তখন কি হয়ে যাবে, ও কন্ট্রাক্ট করবে না, ও কি হবে, সংকুচিত হবে, ঠিক আছে, Yes, miss. এটাই দেখাচ্ছে। তো সংকুচিত হওয়ার ফলে ও যাচ্ছে কি কার দিকে আসতেছে, সেন্টারের দিকে আসতেছে, ঠিক আছে, কিন্তু ওর ফিজিক্যাল কি চাবে, ওকে ওর অরিজিনাল পজিশনে রাখতে চাবে, ঠিক আছে, ও যখন কন্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে, যে অবস্থায় কন্ট্রাক্ট হচ্ছে, কিন্তু ওর ফিজিক্যাল বডি কি চাবে, ওকে ওর নিজস্ব পজিশনে রাখতে চাবে। তো যেদিকে কন্ট্রাক্ট হচ্ছে ঠিক অপোজিট ডিরেকশনে কি কাজ করবে, মানে কি নিউটন Tension কাজ করবে। টেনশন কাজ করবে। তো এটার অপোজিটে কি কাজ করবে, টেনশনাল ফোর্স। এখানে এই জিনিসটাই বলতেছে, কন্ট্রাক্ট হওয়ার ফলে কুলিং এর ফলে কি হবে, কন্ট্রাক্ট হবে, যে কন্ট্রাক্ট হওয়ার ফলে কি উৎপন্ন হবে, টেনশন ফোর্স কাজ করবে। এই টেনশন ফোর্সের জন্য আমার কি ক্রিয়েট হবে, টেনশনাল জয়েন্ট, যেটাকে বলা হচ্ছে কি কলামনার জয়েন্ট ক্রিয়েট হবে, বুঝছো? Yes, miss. দেখো, when these centers are evenly distributed in a plane the fractures so develop, এখন যখন এই সেন্টার গুলো ক্রিয়েট হয়, টেনশন ফোর্স কাজ করে, তখন ফ্র্যাকচার ক্রিয়েট হয়, সেগুলো কি করে, অ্যারাউন্ড every center there are 6 fractures making angle of 120 degree with each other. The whole rock is the sometimes split. এখান থেকে এই জিনিসটা পড়ে কি বুঝছো, ফিগারের সাথে দেখো তো, ফিগারটাও দেখছো তোমরা, লেখাটাও পড়তেছো, লেখাটা পড়ে কি বুঝছো? ম্যাম প্রতিটা ইয়ার মধ্যে ম্যাম 6টা ফ্র্যাকচার থাকবে আর সবগুলা একটার সাথে একটা 120 ডিগ্রিতে অ্যাঙ্গেলের মধ্যে থাকবে। মিলছে তোমার ফিগার সাথে মিলছে? ইয়েস ম্যাম। এটাই বলছি, ঠিক আছে, ফিগারটা দেখো, ফিগারের সাথে মিলছে। আরেকটা জিনিস দেখবা, এই চ্যাপ্টারের মধ্যে আমি প্রথমে চিন্তা করছিলাম তোমাদেরকে সবগুলো ফিগারই দিব, পরে দিয়ে দেখলাম যে তোমাদের বইয়ে এতগুলো ফিগার নেই, তো আমি যেখানে বইয়ে ফিগার নেই সেগুলো আমি আসলে অ্যাড করতে চাই নাই। তোমাদের যদি এখানে অনেক ডেফিনেশনে দেখবা হচ্ছে কি ফিগার দেওয়া নাই বইয়ে, ঠিক আছে, তোমাদের যদি নিজেদের কোনো ইন্টারেস্ট থাকে তোমরা ফিগারগুলো, এই ধরো মাঠ ক্র্যাকের ফিগার দেওয়া নাই, ঠিক আছে, তো মাঠ ক্র্যাকের ফিগারটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, দেখতে কিরকম হয়, ঠিক আছে। এখানে আমি অতিরিক্ত দিই নাই, কারণ এটার মধ্যে আমি যে টপিকগুলো পড়াচ্ছি এখানে অলরেডি অনেকগুলো ফিগার আছে, ঠিক আছে, আমি আরো এক্সট্রা ফিগার দিয়ে তোমাদের জন্য ঝামেলা করতে চাই না। আমি গতবারে একটু বেশি পড়াইছি, এবার আমি বইয়ের ভিতরে থাকতে চাচ্ছি। তো তোমাদের যদি কোনো ডেফিনেশন দেখার দরকার হয় ফিগারটা কিরকম হবে তোমরা গুগল করে দেখো, বইয়ে সবকিছু ফিগার দেওয়া নেই, তো আমিও এখানে সবকিছু ফিগার আসলে নিই নাই। এরপর দেখো মাঠ ক্র্যাকটা কি, হিয়ার দ্য কন্ট্রাকশন ইজ কজড বিকজ অফ দ্য ড্রাইং অফ দ্য মাড, মাডের ড্রাই হওয়ার ফলে সেম একই কথা কন্ট্রাকশনটা হয়। অ্যাজ এ ফাইন ক্লে মাড ড্রাইস, যখন ফাইন ক্লে কি করে ড্রাই হয়, the tensional stress operate form a number of center, অনেক ঠিক আগেরটার মধ্যে within a plane give rise to crack. আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, miss. আচ্ছা, এখানে একটু ইলেকট্রিসিটি চলে গেছে, আমি চুয়েটে আছি তো আজকে, যদি তোমাদের কোনো কারণে যদি কল করে অথবা শুনতে না পাও আমাকে একটা কল দিয়ে জানাও, ঠিক আছে। Here the contraction is because of drying of the mud. Fine clay particle এটা হয় যখন mud হচ্ছে কি dry হয়, the tensional stress operate from a number of center within a plane giving rise to cracks enclosing roughly polygonal areas. এখানেও কি হয়, সেম একই রকম, এখানে ক্রিয়েট হয় পলিগোনাল এরিয়া, ওখানে হেক্সাগন বলছিল, এখানে ক্রিয়েট হয় হচ্ছে কি পলিগন। The cracks are wider, সারফেসের দিকে হচ্ছে কি ক্র্যাক গুলো wider, আর তোমার নিচের দিকে যত যায় তখন হচ্ছে কি ক্র্যাক গুলো হচ্ছে কি ন্যারোয়ার হতে থাকে। এরপর দেখো শীট জয়েন্ট, এটার ফিগার দেওয়া আছে এখানে, শীট জয়েন্ট দেখেই বোঝা যাচ্ছে কিছু প্যারালাল জয়েন্ট, উপরে জয়েন্ট গুলোর স্পেসিং কম, যতই নিচের দিকে আসতেছে স্পেসিং গুলো হচ্ছে কি বেশি হচ্ছে। শীট জয়েন্টটাই সেম। These joints are horizontal joints seen in massive igneous rock typically developed in granite. It is observed that such joints are parallel to the upper surface of the rock mass. Upper surface এর যে rock mass আছে এটার সাথে হচ্ছে কি জয়েন্ট গুলো প্যারালাল। Also they are closely spaced near the surface. Surface এর দিকে closely spaced, দেখো surface এর closely spaced, spacing কম, giving rise to thin layers of the rock.
while as the depth increases, depth যত বাড়তে থাকে, the spacing becomes wider until the rock is all massive and free of joints. যত ডেপথ বাড়তে থাকে তত হচ্ছে কি এটা ডিসটেন্স বাড়তে থাকে, জয়েন্টের একটা সময় গিয়ে দেখা যায় হচ্ছে কি যে প্লেসটা কি হয়ে যায়, ফ্রি অফ জয়েন্ট হয়ে যায়, জয়েন্ট কোনো ধরনের জয়েন্ট থাকে না। The cause of such joint is an expansion of the rock mass on the, কখন হয় যখন হচ্ছে কি তুমি রিমুভ করে ফেলবো ওভারলাইং বার্ডেন অফ রক অর সেডিমেন্ট, তুমি যখন উপর থেকে কোনো বার্ডেন অথবা কোনো লেয়ার যখন সরাই ফেলবা রকে, তখন যে এক্সপানশন হয় রকে, সেই এক্সপানশনের জন্য এই ধরনের শীট জয়েন্ট অথবা হরাইজন্টাল জয়েন্ট ক্রিয়েট হয়। দিস ফিচার্স ইজ অলসো টার্মড অ্যাজ শিটিং। এরপর দেখো মুরাল জয়েন্ট, এটারও ফিগার দেওয়া নাই। মুরাল জয়েন্টটা কি, দিস আর থ্রি সেটস অফ জয়েন্ট মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মুরাল জয়েন্ট হচ্ছে তিনটা সেট অফ জয়েন্ট, জয়েন্ট তিনটা সেট নিয়ে গঠিত হয় যেগুলো হচ্ছে একটা একটার সাথে পারপেন্ডিকুলার। টু সেটস আর ইন ভার্টিক্যাল পজিশন, দুইটা ভার্টিক্যাল পজিশন থাকে আর একটা হরাইজন্টাল পজিশন থাকে। The spacing between the joints is more or less equal so that the rock is placed in cubical block. এটা হচ্ছে স্পেসিং যেহেতু মোর অর লেস সমান থাকে, তো সেই ক্ষেত্রে এটা একটা কিউবিক্যাল ব্লক ক্রিয়েট করে। দিস কোথায় দেখা যায়, গ্রানাইটে দেখা যায়। এরপর দেখো টেনশন জয়েন্ট, তোমরা যখন ফোল্ড করছো ফোল্ডের ক্ষেত্রে এটা দেখা যায় টেনশন জয়েন্ট ইন ফোল্ডেড রক। Tension joints are also formed during folding of the rock. The axial part of the fold along which the bends are subjected to tension. Thus the folded rock develops tension joints along the bend. এখানে দেখো এটা যখন এটা হচ্ছে কি অ্যান্টিক্লাইন সিনক্লাইন, তো তোমার যখন ও এভাবে বেন্ড করে তখন ওর আপার পোর্শনে কি হয়, টেনশনাল ফোর্স কাজ করে, ঠিক আছে। আপার পোর্শনে টেনশনাল ফোর্স কাজ করার ফলে ওখানে কিছু ক্র্যাক হয়, জয়েন্ট হয়, সেগুলোকে বলা হচ্ছে কি টেনশন জয়েন্ট। এখানে টি দিয়ে দেখাচ্ছে টেনশন জয়েন্ট। এরপর দেখো শিয়ার জয়েন্ট কি, শিয়ার জয়েন্টস আর ফর্ম ডিউ টু দ্য শিয়ারিং স্ট্রেস হুইচ টেন্ডস টু স্লাইড ওয়ান পার্ট অফ দ্য রক অ্যাগেইনস্ট দ্য আদার। একটা পার্টের সাথে আরেকটা পার্টে যখন স্লাইডিং হয় তখন যে জয়েন্টটা ক্রিয়েট হয় সেটাকে শিয়ার জয়েন্ট বলে। আবার ফোল্ডের ক্ষেত্রেও শিয়ার জয়েন্ট দেখা যায়, সেটা কিরকম, দিস জয়েন্টস আর ডেভেলপড অ্যালং দ্য লিম্ব অফ দ্য ফোল্ড। এখানে দেখো এটা হচ্ছে কি ক্রেস্ট ট্রাফ, ঠিক আছে, কিন্তু লিম্বেও হচ্ছে ক্রিয়েট হয় কি, লিম্বে ক্রিয়েট হয় হচ্ছে শিয়ার জয়েন্ট। যেমন এখানে দেখো এখানে জয়েন্ট দেখা যাচ্ছে, এখানে জয়েন্ট দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কি শিয়ার জয়েন্ট। কেন হয়, শিয়ার জয়েন্টস আর ডেভেলপড অ্যালং দ্য লিম্ব when the beds are subjected to folding, যখন ফোল্ডিং হয় the layers within the limb tend to slide past one another. এখানে তো একটা লেয়ার নেই, এরকম অনেকগুলো লেয়ার আছে, তো এরকম লেয়ার গুলো যখন একটা একটার বেন্ডিং হয়, ফোল্ডিং ক্রিয়েট হয়, তখন একটার উপর একটা হচ্ছে কি মুভমেন্ট করে। তো এইসব মুভমেন্টের জন্য এখানে জয়েন্ট ক্রিয়েট হয় লিম্বে, তো সেই জয়েন্ট গুলোকে বলা হচ্ছে শিয়ার জয়েন্ট। এরপর দেখো আমরা এগুলো আগেও পড়ছি সেম, ফোল্ড ফল জয়েন্ট সব জায়গায় এই জিনিসগুলো আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন কি, সেটা হচ্ছে ড্যাম এন্ড রিজার্ভারের ক্ষেত্রেও আছে, টানেলের ক্ষেত্রেও আছে, ল্যান্ডস্লাইড, গ্রাউন্ড ওয়াটার কোয়ারিং, এগুলো সবগুলোর ক্ষেত্রে আছে। তোমরা এই টপিকটা বই থেকে পড়ে নিবা, ঠিক আছে। এখানে মোটামুটি সব আমি ফোল্ড ফল্ডে যা পড়াইছি এখানেও সেম ভাবে কভার করছে জিনিসগুলো। এখন এই জয়েন্ট চ্যাপ্টারটা এখানেই শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। জয়েন্ট শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ম্যাম মুরাল জয়েন্ট একটু বলেন আবার। মুরাল জয়েন্টটা তোমাদের বেস্ট হয় তোমরা যদি একটা ফিগার দেখে নাও, ঠিক আছে, ফিগার যদি তোমরা নেটে সার্চ করে দেখো খুব বেটার হয়। এখানে হচ্ছে বলতে চাচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটা সেটের জয়েন্ট থাকবে, যেটা একটার সাথে একটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিরেকশন থাকবে। মানে তুমি চিন্তা করো একটা 3 ডাইমেনশনাল চিন্তা করো, তো দুইটা সেট হবে কি ভার্টিক্যাল পজিশনে থাকবে আর একটা হচ্ছে কি হরাইজন্টাল পজিশনে থাকবে সেটগুলো, জয়েন্টগুলো। তা এই স্পেসিং গুলো হচ্ছে কি যে ওদের যে জয়েন্ট হচ্ছে জয়েন্টের স্পেসিং গুলো হচ্ছে মোর অর লেস সমান। তো সে তখন হচ্ছে কি যখনই একটা জয়েন্টের জন্য রক হচ্ছে কি ভেঙে যাবে, তখন রকটা কিরকম রক ক্রিয়েট করবে, একটা কিউবিক্যাল রক ক্রিয়েট করবে। এগুলো ইউজুয়ালি দেখা যায় হচ্ছে কি গ্রানাইটে। তুমি বেস্ট হয় তুমি যদি এটা একটা ফিগার সার্চ করে ইন্টারনেটে দেখো। বুঝা গেছে? আর কারো কোনো কোশ্চেন? আমি প্রথম থেকে দেখাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম সালাম, বলো। ম্যাম শেয়ার জয়েন্টটা একটু বুঝাই দেন। শিয়ার জয়েন্টে কোথায় বুঝো না? লিম্ব তো কি মনে আছে নাকি? লিম্ব মনে আছে কি? এটা হচ্ছে কি একটা ফোল্ড, উপরের পোর্শনটাকে বলা হয় ক্রেস্ট,
এখানের পোর্শনটাকে বলা হয় ট্রাপ, আর যে হাতাগুলো আছে এই পোর্শন আর এই পোর্শনগুলোকে কি বলা হয়, লিম্ব। ঠিক আছে, তো আমার শিয়ার জয়েন্ট কোথায় ক্রিয়েট হয়, শিয়ার জয়েন্ট ক্রিয়েট হয় লিম্বে। আমার যে এই পোর্শনগুলো আছে যেখান থেকে হচ্ছে কি ক্রেস্টেও হয় টেনশন জয়েন্ট, ট্রাপেও হয় টেনশন জয়েন্ট, কিন্তু আমার শিয়ার জয়েন্ট কোথায় হয়, শিয়ার জয়েন্ট হচ্ছে লিম্বে হয়। তো তোমার এরকম অনেকগুলো ফোল্ড থাকলে, তো এরকম অনেকগুলো যখন লেয়ার থাকবে ক্রিয়েট হবে, এরকম অনেকগুলো ধরো ওয়েভ শেপের এরকম ফোল্ড আছে, তো একটা লেয়ার যখন আরেকটা লেয়ারের গা ঘেঁষে যখন হচ্ছে কি মুভমেন্ট করবে, তো মুভমেন্ট করার ফলে তখন হচ্ছে কি এখানে যেটা বলো, when the beds are subjected to folding, the layers within the limb tend to slide to past one another. একটা লেয়ার আরেকটা লেয়ারের যখন ঘেঁষে মুভমেন্ট করার চেষ্টা করবে, ওই মুভমেন্টের ফলে এই লিম্বে কি হবে, জয়েন্ট ক্রিয়েট হবে। ওই জয়েন্ট গুলোকে বলা হচ্ছে শিয়ার জয়েন্ট। লিম্বে যে জয়েন্টটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে শিয়ার জয়েন্ট। বুঝছো? বুঝা গেছে? এরপর আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, আমি আবার দেখাচ্ছি প্রথম থেকে স্লাইড গুলো। এখানে দেখো শিয়ার জয়েন্টটা আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এই যে লিম্বে হচ্ছে কি শিয়ার জয়েন্ট ক্রিয়েট হয়েছে। একটা একটা এই পোর্শনটা ধরো উপরের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যেতে যাচ্ছে, একটা একটার সাথে যখন স্লাইডিং করতেছে তখন শিয়ার জয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এই যে এস দিয়ে এখানে শিয়ার জয়েন্ট দেখাচ্ছে, বইয়ে খুব সুন্দর করে ফিগারটা দেওয়া আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমি এর পরের টপিকটাতে যাচ্ছি। তোমাদের আজকে স্টুডেন্ট কম কেন, জানে না আজকে ক্লাস হবে? ইয়েস মিস, সবাই জানে আজকে স্টুডেন্ট কম দেখতেছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে আনকনফর্মিটিস। এটা হল খুব ছোট একটা পার্ট, এই চ্যাপ্টারের শেষে আছে। আমি সহজেই বলি, দেখো তোমাদেরকে প্রথমে একটা ফিগার দেখাই। এখানে ফিগারে দেখা যাচ্ছে কি, দেখো ওল্ডার সেট অফ বেড, যেগুলো হচ্ছে কি আগে থেকে ছিল বেড, এটা হচ্ছে কি ইয়ঙ্গার সেট অফ বেড। এখানে আনকনফর্ম সারফেসটা কোথায় ক্রিয়েট হয়, ওল্ডার সেট অফ বেড আর ইয়ঙ্গার সেট অফ বেডের মাঝখানে যে লেয়ারটা হচ্ছে কি দুইটাকে ভাগ করে, সেটাকে বলা হচ্ছে কি আনকনফর্মিটি সারফেস। এটা কিভাবে ক্রিয়েট হয় আমরা একটা ডেফিনেশনটা দেখি। When the beds of sedimentary rock are deposited continuously one after the another, the resulting when the bed or sedimentary rock are deposited continuously one and after the another, the resulting sequence is called conformable. একটার উপর যখন আরেকটা লেয়ার হচ্ছে কি জমা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি সিকোয়েন্সটাকে conformable. However, sometimes the process of deposition may be interrupted by erosion. কিন্তু ধরো একটা লেয়ারের উপর একটা লেয়ার এসে জমা হয়েছে, ঠিক আছে, এরকম লেয়ার হচ্ছে একটার পর একটা এসে বসে বসে একটা লেয়ার ক্রিয়েট করতেছে, কিন্তু শুধুমাত্র তো লেয়ার জমা হয় না, অনেক সময় হয় কি এই ডিপোজিশনটা কি হয়, এটার উপর দিয়ে কি কাজ করে, ইরোশনও কাজ করে। ঠিক আছে, তো ইরোশন কাজ করার ফলে সেখানে কি হয়, ডিস্ট্রাকশন হয়, যে আমার প্রসেসটা যেটাতে হচ্ছে কি লেয়ারের উপর লেয়ার জমা হচ্ছিল সেই লেয়ারটাকে কি হয় ইরোশনের জন্য সেখানে হয় কি ক্ষয় ক্রিয়েট হয়। The resulting sequence with a break in deposition, যে ডিপোজিশন প্রথমে হচ্ছিল সেখানে ইরোশনের জন্য ব্রেক হয়, সেই ব্রেকের জন্য সেটাকে বলা হচ্ছে is said unconformable, and the junction of surface of erosion which marks the break in deposition is called as unconformity. It is also a zone of weakness. An unconformity may be defined as a surface of erosion or erosion of non-deposition separating the underlying older surface from the overlying younger one. যেটা হচ্ছে আগে তো নিচে কি ছিল, ওল্ডার সারফেস গুলো ছিল, এখন ওল্ডার সারফেস গুলোতে ডিপোজিশন হয়েছে, ম্যাটেরিয়াল জমা হয়েছে, এরপর হলো কি ইরোশন ক্রিয়েট হলো। হ্যাঁ, ইরোশন হলো, ওল্ডার সারফেসে ম্যাটেরিয়াল জমা হওয়ার ফলে কি হলো, ইরোশন হলো। ইরোশন হওয়ার ফলে হচ্ছে কি সারফেসটা ঠিক আগের পজিশনে নাই, তো এটাতে একটা হচ্ছে কি এরপরে যখন তুমি আবার ইরোশন শেষ হওয়ার পরে যখন আবার নতুন বেড এসে জমা হবে তখন সেটা হবে কি ইয়ঙ্গার বেড। তো যে সারফেসটা হচ্ছে কি ওল্ডার বেড আর ইয়ঙ্গার বেডকে কি করে সেপারেট করে, সেটাকে বলা হচ্ছে কি, আর যেখানে হচ্ছে যে সারফেসে হচ্ছে কি ইরোশন হয় সেটাকে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি আনকনফর্মিটি অথবা আনকনফর্ম সারফেস।
বুঝছো জিনিসটা? নিজেরা একবার পড়ো তো দেখি ডেফিনেশনটা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। সবাই বুঝছো জিনিসটা? আমি জিজ্ঞেস করব? ম্যাম আরেকবার একটু বললে ভালো হতো। কোথায় বুঝো না আমাকে বলো, আমি ওভাবে বলতেছি। এটা তো বুঝছো। প্রথমে হচ্ছে কি, আমি সহজ ভাষায় বলি, ঠিক আছে? সহজ ভাষায় হচ্ছে এখানে কি, আগে ডিপোজিট হতে হতে এটা হচ্ছে কি ওল্ডার বেড, ঠিক আছে? এখন শুধুমাত্র তো আমার হচ্ছে কি একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার এসে জমা হবে, সবসময় তো খালি জমা হবে এমন তো না, ঠিক আছে? জমা হতে হতে হচ্ছে কি একটা ওল্ডার ফরমেশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো ক্রিয়েট হওয়ার পর এক সময় কি হলো, ধরো ইরোশন হলো, ঠিক আছে? বাতাস বয়ে গেল কিংবা পানির জন্য কি হলো, ইরোশন হলো। তো ইরোশন হওয়ার ফলে সারফেসটা ধরো আগে কি ছিল, স্ট্রেট ছিল, এখন কি হয়ে গেল, এরকম অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেল না? তাহলে এই অ্যাব্রো থ্যাব্রো সারফেসে ক্রিয়েট হয়েছে, ইরোশনের জন্য অ্যাব্রো থ্যাব্রো হয়ে গেল। একটা সময় ইরোশনের কাজ শেষ হয়ে গেল, ইরোশন বন্ধ হয়ে গেল, তখন আবার নতুন সারফেস এসে জমা হলো। তো সেগুলো হচ্ছে কি ইয়ঙ্গার বেড। তো ওল্ডার বেড আর ইয়ঙ্গার বেডকে যে সারফেসটা হচ্ছে কি ডিভাইড করে সেটাকে বলা হচ্ছে কি আনকনফর্মিটি সারফেস। বুঝা গেছে? এখন বুঝছো? তোমরা ডেফিনেশনটা একটু পড়ো, আমি তোমাদেরকে ডেফিনেশনটা এখানে শেয়ার করছি, তোমরা পড়ো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তো বুঝা গেছে? নন ডিপোজিশন বলতে কি বোঝাইছে? নন ডিপোজিশন মানে ডিপোজিট হচ্ছে না। এমনি তো ইউজুয়ালি কি হবে, একটা লেয়ারের উপর ধরো আরেকটা লেয়ার কিছু, মানে সিম্পল ভাষায় একটা লেয়ার আছে, ওটার উপর যখন মাটি এসে জমা হচ্ছে তাহলে হচ্ছে কি ডিপোজিট হচ্ছে। কিন্তু ইরোশনের ফলে হচ্ছে তো ওখানে ডিপোজিট হচ্ছে না, ওখানে কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে নন ডিপোজিশন। আর কারো কোনো কোশ্চেন, জিনিসটা বুঝছো নাকি বলো? মিস ইয়ঙ্গার বেড যখন এসে ওল্ডারের উপরে বসে তখন যে ইরোশনটা হয়েছে ওখানে কি কোনো ভয়েড মানে এদের সারফেস কর্নারে কি কোনো ভয়েড থাকে, ওটা এটাকে ফিল আপ হয়ে যায় নাকি ভয়েডটা থেকে যায়? ভয়েড তোমার কিসের জন্য? তোমার যে প্রতিটা লেয়ারে তো তোমার কি থাকবে, প্রতিটা লেয়ারে কি থাকবে, ভয়েড থাকবে, ঠিক আছে? কিন্তু ওই লেয়ারটাতে হচ্ছে কি, দেখো এখানে একটা জিনিস বলছে, ইট ইজ এ জোন অফ উইকনেস। উইকনেস কিসের জন্য বলছে এখানে? ওই লেয়ারটাতে কি হতে পারে বলো তো? ভয়েড বেরিয়ে যেতে পারে। ওখানে হচ্ছে কি, ওইটা একটা মানে আমি রেগুলার শেপে নাই, রেগুলার প্যাটার্নে নাই। আগে যেরকম রেগুলার প্যাটার্নে থাকতে থাকতে ওরা হচ্ছে কি একটা ওদের মধ্যে কম্প্যাকশন ক্রিয়েট হয়ে গেছিল, ঠিক আছে? কিন্তু এই পজিশন এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটার মধ্যে কি থাকতেছে, একটা ভয়েড থাকতেছে, কিংবা এটাকে হচ্ছে কি উইকনেস থাকতেছে, সেখানে হচ্ছে কি কম্প্যাকশনটা ভালো মতো হচ্ছে না। তো ওই কম্প্যাকশন যদি ভালো মতো না হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, উইকনেস বেড়ে যাবে। ওখানে উইকনেস বেড়ে যাবে। আর ওখানে কি ক্রিয়েট হবে, মানে ওখানের মধ্যে ধরো সিপেজ, পানির যে পানির প্রবাহ, তুমি ধরো হচ্ছে কি পাশে কোনো ওয়াটার বডি আছে, ঠিক আছে? তো ওই ওই লেয়ারটার মধ্যে হচ্ছে কি সিপেজ, সিপেজ মানে হচ্ছে কি ফ্লো অফ ওয়াটার বেশি হবে, ঠিক আছে? তো ওই লেয়ারটাতে ফ্লো অফ ওয়াটার বেশি হলে তো কি হবে, ওইটা সবসময় একটা উইক জোন হিসেবে কাজ করবে। বুঝা গেছে? ইয়েস মিস। আচ্ছা, তোমরা যখন আর কেউ কোশ্চেন করতেছো না, আমি পরের স্লাইডগুলোতে চলে যাই। এটা মোটামুটি খুব ইজি একটা টপিক। এরপর দেখো আনকনফর্মিটি ফর্মেশনটা কিভাবে হয়। এক নাম্বার হচ্ছে যে ডিপোজিশন অফ দা ওল্ডার বেড। এক নাম্বার ডিপোজিট, ওল্ডার বেড তো থাকবে আগের জায়গায়। এরপর হচ্ছে কি আপহিভাল। আপহিভাল মানে কি ফুলে যাওয়া, ফুলে যাবে, অথবা হচ্ছে কি এরপরে কি হবে ইরোশন হবে,
তারপর সাবমার্জেন্স মানে হচ্ছে কি পানির নিচে জমা হবে, এরপরে হচ্ছে কি ডিপোজিশন হবে কি ইয়ঙ্গার বেড। আমি এখানে দেখো এই জিনিসগুলো ডিটেইল বলা আছে, তুমি একটু পড়ো। দেখো এখানে প্রথমে জিনিসটা হচ্ছে কি ওল্ডার রক ফরমেশন আর ডিপোজিটেড ইন লার্জ ওয়াটার বডিজ। ওল্ডার রক ফরমেশন গুলো কিসে থাকে, ধরো লার্জ ওয়াটার বডিজে থাকে। দিস ফরমেশন these formations may be subjected to upheaval। তো এখন হচ্ছে কি তোমার সে সারফেসটা ওল্ডার রক সারফেসটা কি হতে পারে, উপরের দিকে উঠে যেতে পারে, তারপর হতে পারে ডিউ টু ভেরিয়াস টেকটনিক ডিস্টারবেন্সেস। কিসের জন্য? টেকটনিক মানে হচ্ছে ভূমি মাটির নিচে আর্থ সারফেসের নিচে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সের জন্য কি হতে পারে, ওই ফরমেশনটা উপরে উঠে যেতে পারে, মানে ফুলে যেতে পারে, ঠিক আছে। ডিউরিং দিস প্রসেস দ্য বেডস আর ডিস্টার্ব ফ্রম দেয়ার অরিজিনাল পজিশন থেকে যেরকম ছিল তার থেকে হচ্ছে কি ফুলে ওঠার কারণে তোমার বেড সারফেসটা হচ্ছে ডিস্টার্ব হয়ে গেছে, এন্ড ইমার্জেস ফ্রম দ্য ওয়াটার, এবং হচ্ছে কি ওয়াটার থেকে উপরে উঠে যাচ্ছে। On emergence, these beds are exposed to the effect of various agencies of weathering and erosion। এখন যে বেডটা উপরে উঠে আসছে সেই বেডটাতে হচ্ছে কি ওয়েদারিং এর জন্য, বাতাসের প্রবাহের জন্য, ইরোশনের জন্য অথবা পানির প্রবাহের জন্য কি হবে, সেখানে ইরোশন হবে। তো ইরোশন হওয়ার ফলে সেটা হচ্ছে কি যে ধরনের ইরেগুলারিটিস ছিল সেগুলো সব হচ্ছে কি লেভেল ডাউন হয়ে যাবে, গিভিং রাইজ টু এ ফ্ল্যাট অর ইভেন সারফেস অল দ্য সারফেস অফ ইরোশন। তো আমার যেটা হচ্ছে কিনা প্রথমে ধরো অরিজিনাল পজিশনে স্ট্রেট ছিল, কিন্তু বিভিন্ন টেকটনিক কারণে হচ্ছে কি মাটির নিচে বিভিন্ন ধরনের ডিস্টারবেন্সের জন্য আমার সারফেসটা হচ্ছে কি উপরে উঠে গেছে, অ্যাব্রোথ্যাব্রো হয়ে গেল। তো যখন অ্যাব্রোথ্যাব্রো হয়ে গেল তখন হচ্ছে তোমার ইরোশনের জন্য, সেটা পানির জন্য হতে পারে, সেটা উইন্ডের জন্য হতে পারে। ইরোশনের জন্য সে অ্যাব্রোথ্যাব্রো সারফেসটা কি হয়, ইরোশন করা শুরু করে, ইরোশন হওয়ার ফলে একটা ফ্ল্যাট সারফেস অথবা ইভেন সারফেস ক্রিয়েট করে, সেই সারফেসটাকে বলা হচ্ছে সারফেস অফ ইরোশন। These sets of beds may again get submerged under water। এই ধরনের বেডগুলো হতে পারে কি ইরোশনের জন্য আবার পানির নিচে সাবমার্জ হতে পারে, and fresh deposition may restart। এখন যখন ইরোশন শেষ হয়ে গেছে, এখন পানি ফ্লো করার কারণে কিংবা উইন্ডের ফ্লো এর জন্য আবার কিছু ডিপোজিট এসে ম্যাটেরিয়াল এসে কি করবে, সে যেটা তোমার সারফেস ইরোশন হলো সেটার উপরে এসে জমা হবে, গিভিং রাইজ টু দ্য ওভারলাইং সেট অফ ইয়ঙ্গার ফরমেশন। আমি ঠিক এখানে যে জিনিসগুলো বলছিলাম ঠিক সেম জিনিসটাই এখানে ওরা এক্সপ্লেন করছে, কিভাবে আমার ফরমেশন হয় আনকনফর্মিটিটা। বুঝা গেছে? এরপর দেখো ক্লাসিফিকেশন বলতেছে, দেখো দ্য অ্যাঙ্গুলার আনকনফর্মিটি, ইট ইজ দ্য আনকনফর্মিটি ইন হুইচ দ্য বেডস অন আইদার সাইড আর নট প্যারালাল। এখানে দেখো ইউ দেখাচ্ছে একটা ফিগারে, ইউ মানে হচ্ছে আনকনফর্ম সারফেসটা। তো আনকনফর্ম সারফেসটার অ্যাঙ্গুলার আনকনফর্মিটি কখন হবে, ইন হুইচ দ্য বেডস অন আইদার সাইড আর নট প্যারালাল। এখানে এটা এই সারফেসের উপরের বেডটা দেখো, নিচের বেডটা দেখো, এগুলো কি প্যারালাল, একটার সাথে একটা কি প্যারালাল না। তো এই জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার আনকনফর্মিটি। এরপর দেখো ডিসকনফর্মিটি, ইট ইজ দ্যাট আনকনফর্মিটি ইন হুইচ বেডস অন আইদার সাইড আর প্যারালাল। দেখো এখানে আনকনফর্ম সারফেসটার উপরে এবং নিচে বেডগুলো হচ্ছে কি প্যারালাল, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে ডিসকনফর্মিটি। নন কনফর্মিটি কি, ইট ইজ দ্যাট, এটা ঠিক ডিসকনফর্মিটির মতো, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি ইন হুইচ দ্য আন্ডারলাইং ওল্ড ফরমেশন ইজ ইগনিয়াস রক মাস সাচ এস গ্রানাইট। আন্ডারলাইং যে রকটা থাকবে সেটা হচ্ছে কি গ্রানাইট অথবা ইগনিয়াস রক হবে। এরপর দেখো লোকাল আনকনফর্মিটি কি, লোকাল আনকনফর্মিটি হচ্ছে ইফ দে আর অফ লিমিটেড এক্সটেন্ট, যদি হচ্ছে সাইজটা ছোট হয় সেক্ষেত্রে লোকাল আনকনফর্মিটি, আর যদি সাইজটা অনেক বড় হয় সেক্ষেত্রে বলা হবে রিজিওনাল আনকনফর্মিটি। এরপর দেখো একটা দিনাজপুর বাংলাদেশের ওখানে তোমার কি ধরনের আনকনফর্মিটি থাকে সেটার একটা ডেসক্রিপশন দেওয়া আছে। তোমাদেরকে যদি বলা হয় লিস্ট দিতে যে দিনাজপুর শিল্ডের আনকনফর্মিটি গুলো কি কি, তোমাদেরকে এটা লিখতে হবে। তোমরা পড়ে নিও, এখানে পড়ানোর মতো কিছু নাই, কিছু নাম আছে আর হচ্ছে কি কোথায় জায়গাটা সেটা লেখা আছে। এরপর দেখো ওভারল্যাপ
may be defined as the features in which the overlying bed extends over the limit its underlying bed. মানে হচ্ছে এটা হচ্ছে কি আন্ডারলাইং বেড, এটা হচ্ছে কি ওভারলাইং বেড। এটা যদি ওভারলাইং হয় এটা হচ্ছে কি আন্ডারলাইং, এটা ওভারলাইং হলে এটা হচ্ছে কি আন্ডারলাইং। তো ওভারলাইং বেডটা হচ্ছে কি আন্ডারলাইং বেডের থেকে বাইরের দিকে থাকবে, বেশি থাকবে, এটাই বলতেছে। দেখো ওভারলাইং বেড এক্সটেন্ডস ওভার দ্য লিমিট অফ আন্ডারলাইং বেড, যেখানে আন্ডারলাইং বেড শেষ হচ্ছে ওভারলাইং বেডটা তার থেকে হচ্ছে কি বেশি থাকবে, যেখানে হচ্ছে কি আন্ডারলাইং বেড শেষ হচ্ছে তার থেকে ওভারলাইং বেডটা হচ্ছে কি সেই পজিশন থেকে বেশি থাকবে। এই জিনিসটা বুঝছো? এরপর দেখো আউটলায়ার কি। Outlier is defined as the exposure in which younger beds are surrounded by older beds. Younger bed গুলো হচ্ছে কি সারাউন্ডেড দ্বারা কি থাকবে, চারদিকে কি দিয়ে সারাউন্ডেড থাকবে, ওল্ডার বেড দিয়ে। এখানে ওয়াই দিয়ে দেখাচ্ছে ইয়ঙ্গার বেড, ও দিয়ে দেওয়া দেখাচ্ছে ওল্ডার বেড। এখন দেখো এটা ধরো হরাইজন্টাল পজিশনে ছিল, ঠিক আছে, এই সারফেসটা হরাইজন্টাল পজিশনে ছিল। ঠিক এই পজিশনগুলোতে ইরোশন হওয়ার ফলে দেখো এই পজিশনগুলোতে ইরোশন হয় না, কিন্তু এখানে যে খালি পোর্শন দেখা যাচ্ছে এগুলোতে ইরোশন হয়েছে। তো ইরোশন হওয়ার ফলে কি হয়েছে আমার দেখো ইয়ঙ্গার বেড গুলো রয়ে গেছে। তো যেখানে ইরোশন হয়েছে সেই পোর্শনটা কি দেখাচ্ছে, সেটা হচ্ছে কি ওল্ডার বেড, এটা হচ্ছে কি ওল্ডার বেড, এটা হচ্ছে ওল্ডার বেড। কিন্তু ইয়ঙ্গার বেড যে পজিশনে ইরোশন হয় না সেখানে ইয়ঙ্গার বেড রয়ে গেছে, আর যেখানে ইরোশন হয়েছে সেখানে কি দেখা যাচ্ছে ইয়ঙ্গার বেডটা সরে গেছে, কি আছে ওল্ডার বেডটা আছে। তো সেটাই বলতে আছে ইয়ঙ্গার বেড আর সারাউন্ডেড বাই ওল্ডার বেড। ইয়ঙ্গার বেড গুলো কি দ্বারা সারাউন্ডেড করা, ওল্ডার বেড দ্বারা সারাউন্ডেড করা। এরপর দেখো আরেকটা এখানে ইয়ঙ্গার বেড, এটা ইয়ঙ্গার বেড সারাউন্ডেড কি দ্বারা, চারপাশে ওল্ডার বেড দ্বারা সারাউন্ডেড। এরপর দেখো গ্রাবেনের ক্ষেত্রে এখানে হচ্ছে কি গ্রাবেনের ক্ষেত্রে এটা বসে যায় আর দুই পাশটা হচ্ছে কি উপরে থাকে। তো এটা ওল্ডার ফরমেশন ছিল, এটাও ওল্ডার ফরমেশন ছিল, এটা ওল্ডার ফরমেশন ছিল। কিছুদিন পরে তোমার দেখা গেল ডিপোজিশনের জন্য, ম্যাটেরিয়াল ডিপোজিশনের জন্য একটা নতুন বেড ক্রিয়েট হয়েছে। এই নতুন বেডটা হচ্ছে ইয়ঙ্গার বেড। এই ইয়ঙ্গার বেডটা কি দিয়ে সারাউন্ডেড করা, ওল্ডার বেড দিয়ে সারাউন্ডেড করা। এই জন্য এটা বলা হচ্ছে ইয়ঙ্গার বেড সারাউন্ডেড বাই হচ্ছে কি ওল্ডার বেড। এরপর দেখো ইনলায়ার কি। ইনলায়ারটা হচ্ছে তার ঠিক অপোজিট, ওল্ডার বেড আর সারাউন্ডেড বাই ইয়ঙ্গার বেড। এখানে দেখো সেম একই রকম এই পজিশনে চিন্তা করো। এখানে হচ্ছে কি আমার যদি এখানে কোনো ইরোশন হয় তাহলে দেখো এটা দেখা যাচ্ছে কি ওল্ডার বেড আর এগুলো হচ্ছে কি ইয়ঙ্গার বেড। ইয়ঙ্গার বেড ওল্ডার বেডটা কি দিয়ে সারাউন্ডেড করা, ইয়ঙ্গার বেড দিয়ে সারাউন্ডেড করা। সেম এখানে দেখো ওল্ডার বেড সারাউন্ডেড করা ইয়ঙ্গার বেড দিয়ে। এটা যখন এরকম অরিজিনাল শেপ থাকবে এটাই তো ইয়ঙ্গার বেড হবে, তাই না? তো ইয়ঙ্গার বেড আর ওল্ডার বেড যখন তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওল্ডার বেডটা সারাউন্ডেড হচ্ছে ইয়ঙ্গার বেড দিয়ে। সেম একইভাবে এটা যদি অরিজিনাল পজিশন চিন্তা করো তাহলে ইয়ঙ্গার বেডটা হচ্ছে কি বাইরের লেয়ারটা হচ্ছে ইয়ঙ্গার বেড আর ভিতরের লেয়ারটা হচ্ছে ওল্ডার বেড। তো ওল্ডার বেডটা সারাউন্ডেড হচ্ছে কি দিয়ে, ইয়ঙ্গার বেড দিয়ে। সেম একইভাবে এখানে দেখো হর্সটের ক্ষেত্রে কি হয়ে যায়, এটা উপরে উঠে যায়, সাইড গুলো হচ্ছে কি নিচে নেমে যায়। কিছু সময় পর দেখা গেল সাইড গুলোতে আমার নতুন লেয়ার এসে জমা হয়েছে, তাহলে তখন কি বলা যাবে, ওল্ডার বেডটা সারাউন্ডেড বাই হচ্ছে ইয়ঙ্গার বেড। এরপর দেখো ডেফিনেশন nappy. A nappy may be defined as a large mass of rock that has been displaced forward for a considerable distance during folding অথবা faulting. Faulting এর সময় একটা লার্জার মাস অফ রক যখন নিজের পজিশন থেকে ডিসপ্লেসড হয়ে মোটামুটি ভালো একটা ডিসটেন্স অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে ন্যাপি। ক্লিপি কি? ক্লিপির ফিগারটা এখানে দেওয়া আছে। ক্লিপি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য আইসোলেটেড ইরোশনাল র্যামন্যান্ট অফ এ ওভারথ্রাস্ট শীট। ফিগারটা দেখে যদি আমরা বুঝি সেখানে দেখা যাচ্ছে ক্লিপি হচ্ছে এই পোরশনটা। এই পোরশনটা কিভাবে আসছে? এই পোরশনটা আসছে আমরা যদি ডেফিনিশনটা দেখতে যাই, ডিউরিং এন ওভারথ্রাস্ট ফল। ওভারথ্রাস্ট ফল মানে তো জানো, ওভারথ্রাস্ট ফল হচ্ছে কি দ্য হ্যাঙ্গিং ওয়াল ইজ মুভড ওভার দ্য ফুটওয়াল ফর কনসিডারেবলি লার্জ ডিসটেন্স। এটা হচ্ছে যদি ফুটওয়াল হয় এটা হচ্ছে কি হ্যাঙ্গিং ওয়াল। হ্যাঙ্গিং ওয়ালটা ফুটওয়ালের এগেইনস্ট উপরের দিকে অনেক বেশি অ্যামাউন্ট উঠে গেলে সেটাকে বলা হচ্ছে ওভারথ্রাস্ট ফল। তো যখন এরকম হয়, এ লার্জার শীট অফ থ্রাস্ট রক ইজ স্প্রেড ওভার আদার ফরমেশন।
তো তখন হয় কি ইরোশন যদি হয় তখন may leave behind only isolated patch of it termed as clipping। আমি যদি ফিগার থেকে বুঝাই, দেখো এটা হচ্ছে ফুটওয়াল, এটা হচ্ছে কি হ্যাঙ্গিং ওয়াল। হ্যাঙ্গিং ওয়াল যখন ফুটওয়ালের এগেইনস্টে অনেক উপরে উঠে যায় ও তখন কি ক্রিয়েট হয়, ওভারথ্রাস্ট ক্রিয়েট হয়। তো ওভারথ্রাস্ট যখন ক্রিয়েট হলো তখন ইরোশনের ক্ষেত্রে যে এক্সট্রা পোর্শনটা উপরে উঠে গেছে সেই এক্সট্রা পোর্শনটাতে ইরোশনের ফলে হচ্ছে কি ক্ষয় হওয়া শুরু হয়। ক্ষয় হতে হতে একটা সময় এরকম একটা অবশেষ যদি দেখা যায় সেটাকে বলা হচ্ছে কি ক্লিপিং। আনকনফর্মিটি এখানেই শেষ। তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, আমি প্রথম থেকে স্লাইডগুলো আবার দেখাচ্ছি। তোমাদের যেখানে যেখানে ডেফিনিশন বুঝতে সমস্যা হয়েছে আমাকে জিজ্ঞেস করো। ম্যাম ইরোশন আর র্যামনেন্ট মানে কি? র্যামনেন্ট হচ্ছে যে অবশেষ। অবশেষ মানে হচ্ছে কি ভগ্নাংশ, মানে ভাঙতে ভাঙতে একটা টুকরা রয়ে গেছে, সেটাকে বলা হচ্ছে র্যামনেন্ট। আমি ফিগারগুলো দেখাচ্ছি, আবার একটু দেখো, কোথায় কারো বুঝতে সমস্যা হলে দেখো, জিজ্ঞেস করো। এই ডেফিনেশন গুলো খুব ইজি, এগুলো না বোঝার কিছু নাই, ফিগার গুলো আঁকাও অনেকটা ইজি। এটা বুঝছো? এটা কি বুঝা গেছে? এটা একটু বললে ভালো হতো ম্যাম। এটা দেখো, আমাকে দেখে বলো এটা কি। এটা যদি নিউ ওল্ডার হয় এটা হচ্ছে কি নিউয়ার ফরমেশন, ঠিক আছে? ওইটা হচ্ছে ওভারলাইং, এটা হচ্ছে কি আন্ডারলাইং। এটা ওভারলাইং, এটা আন্ডারলাইং, মানে উপরেরটা আর নিচেরটা তুমি যখন কম্পেয়ার করবা, নিচেরটা যেখানে শেষ হচ্ছে ঠিক উপরটা হচ্ছে কি তার থেকে এক্সট্রা পোরশন না। উপর লেয়ারটা সবসময় হচ্ছে কি নিচেরটা থেকে কি হয়, এখানে দেখো এরকম অ্যারো দিয়ে দেখা যাচ্ছে, নিচেরটা কি কখনো উপরটা থেকে বড় আছে? বড় নাই। উপরটা সবসময় হচ্ছে কি নিচেরটা থেকে এক্সটেন্ড করা আছে, সেটাই বলতে যাচ্ছে ওভারলাইং বেড এক্সটেন্ড ওভার দ্য লিমিট অফ আন্ডারলাইং বেড। আন্ডারলাইং বেডের যে লিমিট তার থেকে ওভারলাইং বেডটা হচ্ছে কি এক্সটেন্ড করা থাকে, বেশি থাকে, সেটাই বলতে যাচ্ছে ওভারলাইং বেডটা আন্ডারলাইং বেড থেকে এক্সটেন্ডেড করা থাকে, সেটাই হচ্ছে কি ওভারল্যাপ। বুঝা গেছে? ইয়েস ম্যাম। এগুলো বুঝছো? না বুঝে জিজ্ঞেস করো। ম্যাম এটা একবার বলেন একটু। এটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমার নরমাল অপোজিশনে কিরকম ছিল, একটা স্ট্রেট লাইন ছিল, হ্যাঁ? যখন এই পজিশনগুলোতে খালি পজিশন যেগুলো দেখতেছো সেখানে যখন ইরোশন হচ্ছে, তো যে ইয়ঙ্গার বেডটা ছিল, যে নতুন যে বেডটা ছিল সেটা ইরোশন হয়ে এই পোর্শন গুলো কি হয়ে গেছে, খালি হয়ে গেছে, কিন্তু এই পোর্শন গুলোতে ঠিকই ইয়ঙ্গার বেড রয়ে গেছে। তো এই খালি পোর্শন গুলোতে কি দেখা যাচ্ছে? ওল্ডার বেডটা দেখা যাচ্ছে না? তো সেটাই বলতে যাচ্ছে ইয়ঙ্গার বেডটা কি দিয়ে সারাউন্ড করা আছে, ইয়ঙ্গার বেডের চারপাশে কি আছে? ওল্ডার বেড। ইয়ঙ্গার বেডের চারপাশে কি আছে? ওল্ডার বেড। ঠিক সেম ভাবে দেখো ইয়ঙ্গার বেডের চারপাশে কি আছে? ওল্ডার বেড। এটা ইয়ঙ্গার বেড ছিল, এটা হচ্ছে কি নরমাল অবস্থায় গ্রাবেন হচ্ছে কি নিচে নেমে যায়, তো নিচে নেমে যাওয়ার ফলে এরকম একটা ক্রিয়েট হচ্ছে। এখন যখন এখানে ম্যাটেরিয়াল এসে জমা হচ্ছে তাহলে এটা কি হয়ে গেছে? এটা ইয়ঙ্গার বেড হয়ে গেছে। তো ইয়ঙ্গার বেডটা কি দিয়ে সারাউন্ডেড করা আছে? ওল্ডার বেড দিয়ে সারাউন্ডেড করা আছে। এই ডট ডট গুলো হচ্ছে কি ওর ইয়ঙ্গার বেড যখন নতুন করে ম্যাটেরিয়াল এসে জমা হয়েছে এই গর্তের মধ্যে, তখন এখানে ইয়ঙ্গার বেডটা কি দিয়ে সারাউন্ড করা আছে? ওল্ডার বেড দিয়ে সারাউন্ড করা আছে, এটাই বলতে যাচ্ছি। বুঝছো? জি ম্যাম অবশ্যই। এরপর দেখো এটা যদি বুঝো তাহলে ইনলায়ারটাও সেম, সেখানে হচ্ছে কি ওল্ডার বেডটা কি দিয়ে সারাউন্ড করা থাকবে? ইয়ঙ্গার বেড দিয়ে সারাউন্ড করা থাকবে, ঠিক সেম জিনিস। এই দুটো ডেফিনেশন দেখো, এটা বুঝতে কারো সমস্যা? এটা তো বোঝা যাচ্ছে যে হচ্ছে কি একটা লার্জার মাস নিজের পজিশন থেকে সরে অনেক ডিসটেন্স অতিক্রম করায়, যেটা হচ্ছে কিনা ফোল্ডিং ফল্টিং এর সময়। আর ক্লিপিটা হচ্ছে একটা ওভারথ্রাস্ট ফল্ট। ওভারথ্রাস্ট ফল্ট মানে হ্যাঙ্গিং ওয়ালটা
ফুটওয়ালের অনেক উপরে উঠে আসে, তো সেই ক্ষেত্রে যখন এটা উপরে উঠে আসবে এই পোর্শনটা তো বাড়তি থাকবে, তো এই বাড়তি পোর্শনটা যখন ইরোশন হবে তখন এই ইরোশনের ফলে ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাওয়ার ফলে ধরো এরকম একটা পোর্শন ক্ষয় হতে হতে এরকম একটা অবশেষ রয়ে যাবে, এই অবশেষ এসে এখানে জমা হবে, সেটাকে বলা হচ্ছে ক্লিপিং। বুঝে গেছে? বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন? ম্যাম ন্যাপিটা আবার একটু বোঝাই দেন। ন্যাপি ওভারথ্রাস্ট ফল্টের কথা মনে আছে? ওভারথ্রাস্ট ফল্ট কিরকম ছিল দাঁড়াও আমি দেখাচ্ছি। জি ম্যাম। কিরকম ছিল একটু দাঁড়াও আমি স্লাইডটা খুলি। ওভারথ্রাস্ট ফলটা হচ্ছে কি লো অ্যাঙ্গেল ফল, যেখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি অনেক বেশি হবে। যেমন দেখো এটা হচ্ছে কি ফুটওয়াল, এটা হচ্ছে দেখা যাচ্ছে আমার ফিগার? ইয়েস ম্যাম। আচ্ছা দেখো এখানে হচ্ছে ফুটওয়াল, এটা হচ্ছে কি হ্যাঙ্গিং ওয়াল। দেখো ফুটওয়ালের হ্যাঙ্গিং ওয়াল একটা একটার উপর অনেক বেশি বেশি পরিমাণ উঠে গেছে না? জি ম্যাম। তো এখন উঠে যাওয়ার ফলে ধরো এই পোর্শন থেকে আমার উইন্ড ফ্লো হচ্ছে অথবা হচ্ছে কি ওয়াটার ফ্লো হচ্ছে, তাহলে ফ্লো হওয়ার ফলে কি হবে আমার এখানে ম্যাটেরিয়ালটা কি হবে, ক্ষয় হয়ে যাবে না? হ্যাঙ্গিং ওয়ালের ম্যাটেরিয়ালটা ক্ষয় হয়ে যাবে না? যেহেতু এটা এক্সট্রা পোর্শন হিসেবে দেখা যাচ্ছে, দেখছো এক্সট্রা পোর্শন হিসেবে দেখা যাচ্ছে, তো ক্ষয় হয়ে যাওয়ার ফলে ক্ষয় হতে হতে এই বড় অংশটা কি হয়ে যাবে একটা সময় ছোট যে বড় অংশটা দেখো এই জিনিসটা এখানে দেখাচ্ছে, বড় অংশটা একটা সময় ক্ষয় হয়ে এরকম, এটা দেখা হ্যাঙ্গিং ওয়ালের বাড়তি পোর্শন যেটা ছিল এক্সট্রা পোর্শন, এটা ক্ষয় হয়ে এরকম প্লেন হয়ে গেছে, আর যে ক্ষয় হওয়া পোর্শনটা কি হয়ে গেছে এরকম ছোট একটা অবশেষ ক্রিয়েট করছে, সেটাই হচ্ছে কি ক্লিপিং। বুঝে গেছে? বাড়তি পোর্শনটা কি হয়ে গেছে ইয়েস ম্যাম। তোমার ক্ষয় হয়ে বাকি যে পোর্শনটা তোমার এটার গায়ে ঘেঁষে ছিল সেই পোর্শনটা রয়ে গেছে, আর ক্ষয় হওয়া পোর্শনটা এরকম এসে জমা হয়েছে, এটাই হচ্ছে ক্লিপিং। বুঝে গেছে তাহলে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের সিটিতে থাকবে এই টপিক পর্যন্ত, এই টপিক পর্যন্ত। তাহলে প্রথম থেকে ফোল্ড, ফল, জয়েন্ট আর হচ্ছে কি আনকনফর্মিটি, যেগুলোতে ফিগার বই দেওয়া নাই ওগুলো ফিগার ট্রাই করার দরকার নাই, তোমাদের জানার আগ্রহ থাকলে তোমরা গুগল করে দেখে নিতে পারো ফিগারগুলো দেখতে কিরকম হয়, আমি বই যা আছে তা পড়লে এনাফ। এরপরে আসো আমি আরেকটা টপিক শুরু করতেছি, সেটা হচ্ছে এটা ওয়েদারিং টপিক। এটা তোমাদের বোঝানোর মতো কিছুই নাই জিনিসটা। ওয়েদারিং জিনিসটা কি? ওয়েদারিং কি? এখানে বোঝানোর মতো আসলে তেমন কিছুই নাই, তোমরা এই জিনিসগুলো অনেক ছোটবেলায় পড়ছো, তো কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমাকে কোশ্চেন করিও। জিনিসটা এই সবচেয়ে ইজিয়েস্ট তোমাদের এই জিওলজি কোর্সের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার যদি বলো আমাকে, আমি বলবো এটাই হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার তোমাদের এতগুলো চ্যাপ্টারের মধ্যে, কারণ হচ্ছে এটা এমন একটা চ্যাপ্টার এটার আইডিয়া তোমার অনেক আগে থেকেই আসছে, প্লাস হচ্ছে তোমাকে যদি কোনো কিছু লিখতে দেওয়া হয় এটা নিয়ে তুমি এমনিতেই লিখতে পারবে, এটা পড়ার দরকার নেই। এটা মানে এত সুন্দর টপিক, এটা তোমার পড়ার দরকার নেই, তোমরা জিনিসটা আইডিয়া তোমাদের এমনিতেই আসছে, তোমরা যদি একবার রিডিং করো এটা লেখা তোমাদের জন্য কোনো ব্যাপার না। দেখো ওয়েদারিংটা কি, আমি পড়াই যাচ্ছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করবা। The term weathering may be defined as the disintegration, সেটা হচ্ছে কি disintegration হচ্ছে কি ভেঙে যাওয়া, আর ডিকম্পোজিশন হচ্ছে কি রকের ডিসইন্টিগ্রেশন হচ্ছে কি ভেঙে যাওয়া, ডিকম্পোজিশন হচ্ছে কি গলে যাওয়া অথবা পচে যাওয়া, সেটা হচ্ছে কি অফ দ্য রক উইদাউট এনি সিগনিফিক্যান্ট ট্রান্সপোর্টেশন অফ দ্য রেজাল্টিং প্রোডাক্ট। সেই রেজাল্টিং প্রোডাক্টের তেমন ট্রান্সপোর্টেশনটা ইম্পর্টেন্ট না, কিন্তু হচ্ছে তোমার ডিসইন্টিগ্রেশনটা হবে প্লাস হচ্ছে কি ডিকম্পোজিশন হবে, সেটা হচ্ছে কি ওয়েদারিং। মানে হচ্ছে রকটা তার অরিজিনাল শেপে থাকবে না, সেটার কি হবে চেঞ্জ হবে, সেটাকে বলা হচ্ছে ওয়েদারিং। তো টাইপস অফ ওয়েদারিং আর প্রসেস অফ ওয়েদারিং। টাইপস অফ ওয়েদারিং এক নাম্বার হচ্ছে দেখো মেকানিক্যাল ওয়েদারিং, দিস ইজ ফিজিক্যাল ব্রেকিং ডাউন অফ দ্য রক ইনটু এ স্মলার ফ্র্যাগমেন্ট। একটা বড় রক সেটা হচ্ছে কি ভেঙে ছোট রকে আসা, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ব্রেকিং ডাউন, ফিজিক্যালি সে ভেঙে বড় থেকে ছোটতে আসবে, সেটাকে বলা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং। The solid rocks first break into larger angular fragment
which in turn further wear into finer particle like sand and soil. মানে একটা বড় রক ভেঙে অ্যাঙ্গুলার রক ক্রিয়েট হবে, আবার অ্যাঙ্গুলার রকটা পরবর্তীতে ভেঙে কি ক্রিয়েট হতে পারে, স্যান্ডও ক্রিয়েট হতে পারে, সয়েলও ক্রিয়েট হতে পারে। কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিংটা কি, রেসপন্সিবল ফর দ্য ডিকম্পোজিশন ওয়াটার উইথ সেভারাল ডিসলভড গ্যাস। ওয়াটারের ভিতরে অনেক ডিসলভড গ্যাস থাকে, সেই ডিসলভড গ্যাস নিয়ে সেটা মেইন মিডিয়া ফর সাম অফ দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন সাচ এ সলিউশন, হাইড্রেশন, অক্সিডেশন। তো এই যে রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলো যেমন দেওয়া আছে, সলিউশনের রিয়াকশন কিরকম, অক্সিডেশনের রিয়াকশন কিরকম, হাইড্রেশনের রিয়াকশনের জন্য আমার কি হয়, কেমিক্যাল ওয়েদারিং হয়। কেমিক্যাল ওয়েদারিং এর জন্য মানে ওয়াটারের সাথে যখন এই গ্যাসগুলো মিক্স থাকবে, এই গ্যাসগুলো যখন ওয়াটার ফ্লো হবে সেগুলো কি করবে, কেমিক্যাল ওয়েদারিং করে রকের শেপ চেঞ্জ করবে, এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। ওয়েদারিং এজেন্ট আছে অনেকগুলো। ইট ইজ সিন দ্যাট দেয়ার আর সেভারাল এজেন্সিজ হুইচ আর রেসপন্সিবল ফর দ্য ওয়েদারিং অফ দ্য রক। যেমন হচ্ছে অ্যাটমসফিয়ারিক গ্যাস, অ্যাটমসফিয়ার কন্টেইন সেভারাল গ্যাসেস লাইক অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা অ্যান্ড মেনি আদার ভেপার্স অফ অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালাইন নেচার। এই ধরনের অ্যাটমসফিয়ারে তোমার গ্যাস থাকতে পারে। দিস ওয়েন ডিসলভড ইন দ্য রেইন ওয়াটার, যখন রেইন ওয়াটারে এগুলো কি হয়, ডিসলভ হয়, সেটা কি করে, রিঅ্যাক্ট উইথ মোস্ট অফ দ্য রক, অনেকগুলো রকের সাথে কি করে, যখন রেইন ওয়াটারের সাথে গ্যাসগুলো ডিসলভ হয়ে ভূমিতে এসে পড়ে তখন হয় কি, অনেকগুলো রকের সাথে রিঅ্যাকশন করে তোমার রকের শেপ চেঞ্জ করে। Water is the most urgently required factor in most of the weathering process. Weathering process এ water একটা important factor in chemical weathering. Though pure water is of limited effect, water with dissolved gas and other acidic and alkaline vapor brings enormous changes. Pure water তেমন একটা চেঞ্জ না আনতে পারলেও যখন হচ্ছে কি ডিসলভড গ্যাস থাকবে ওয়াটারের সাথে, সেগুলো হচ্ছে কি রকে অনেক বড় ধরনের চেঞ্জ আনতে পারে। In mechanical weathering, water also plays an important role. Mechanical weathering এর ক্ষেত্রে ওয়াটার ফ্লো এর কারণে, ওয়াটারের ভেলোসিটির কারণে কি হতে পারে, আমার মেকানিক্যাল ওয়েদারিং হতে পারে। Frost action. A prominent feature of cold region is a powerful agent bringing about mechanical weathering of the rock. Frost এর জন্য হচ্ছে কি মেকানিক্যাল ব্রেকডাউন হতে পারে, মানে ফিজিক্যাল ব্রেকডাউন হতে পারে রকের। The rock which percolates into the pores, যেটা হচ্ছে কিনা পোরে ঢুকে এবং পোরস এর ক্র্যাকে যে ওয়াটারটা ঢুকে সেটা হচ্ছে কি ফ্রিজিং এর জন্য কি করে, জমাট হয়ে এক্সপ্যান্ড করে, সাইজে কি হয়ে যায়, বড় হয়ে যায়। তখন যে এক্সপ্যান্ড করার ফলে যে প্রেসার ক্রিয়েট করে এই এক্সপানশন, সেটা অনেক বেশি বড় হয়, ইনস্ট্যান্স হয়। তো দ্য হার্ড এন্ড ম্যাসিভ রক গেটস ইজিলি শ্যাটার্ড, তো হার্ড এবং ম্যাসিভ রকটা কি হয়ে যায়, ভেঙে যায়। সেম ভাবে ফ্রস্টের যেরকম অ্যাকশন আছে তেমনি অ্যাকশন কার আছে, হিটেরও আছে। লাইক ফ্রস্ট, হিট অফ দ্য হট রিজিয়ন ইজ অলসো ইকুয়ালি এফেক্টিভ। হিটেরও এফেক্ট আছে। দ্য রক মাসেস এক্সপান্ড অন গেটিং হিটেড to a fairly high temperature during the sunshine of the day. যখন হাই টেম্পারেচার থাকে তখন হচ্ছে কি রকটা ফুলে ওঠে, এক্সপ্যান্ড করে। The fall in temperature after sunset bring contraction. যখন হচ্ছে কি টেম্পারেচার কমে যায় তখন হচ্ছে কি কন্ট্রাকশন হয়। তো একবার হচ্ছে কি টেম্পারেচার বাড়ার জন্য এক্সপ্যান্ড হচ্ছে, আর একবার টেম্পারেচার কমার জন্য কন্ট্রাক্ট করতেছে। তো এই যে ডিফারেন্স, একবার হচ্ছে কি এই টেনশন, একবার কম্প্রেশন, এই জন্য হচ্ছে একটা স্ট্রেস ক্রিয়েট হয়। সেই স্ট্রেসের জন্য কি হয়, ব্রেকিং ডাউন হয় অফ দ্য রক, রকটা ভেঙে যায়। Organic agencies. The organic agencies bring about both the mechanical as well as chemical type of weathering. Several animal keeps on breaking down. Animalরাও কি করে, রককে ভেঙে ফেলে। আমরা মানুষরাও সেম কাজটাই করে থাকি। যখন আমরা এক্সকাভেট করি, আর্ট ক্লাসে যখন আমরা মাটি খনন করি, সেক্ষেত্রেও হচ্ছে কি আমরা এই কাজটা করে থাকি। The plant roots supported over rock can also exert sufficient pressure to disintegrate the rock. আমরা যে গাছের শিকড় আছে, সেই গাছের শিকড়ও কি হয়, প্রেসার ক্রিয়েট করে রকের কি করতে পারে, রককে ভেঙে ফেলতে পারে। Several bacteria thriving on rocky matter results in certain chemical change. Even ব্যাকটেরিয়ার জন্য হয় কি কেমিক্যাল চেঞ্জ হতে পারে। Gravity. The gravity effect may also be taken as one of the factors responsible for mechanical weathering. Mechanical weathering এর ক্ষেত্রে গ্র্যাভিটিও কাজ করে। Alone it may not be of significant
ইম্পর্টেন্স, বাট ইন অ্যাসোসিয়েশন উইথ আদার লাইক ওয়াটারের সাথে চিন্তা করলে, ফ্রস্ট অথবা হিমের এফেক্ট চিন্তা করলে, ইট রেজাল্টস ইন কলাপস অফ দ্য আনসাপোর্টেড, যেগুলো হচ্ছে কি কোনো ধরনের সাপোর্ট দেওয়া নাই, লুজ আনসাপোর্টেড ডিস্টার্ব রক মাসকে কি করে, কলাপস করে, সেটা ফার্দার কি করে, তাদের সাইজ কি করে, ভেঙে ছোট করে ফেলে। ইম্পর্টেন্স ইন ইঞ্জিনিয়ারিং, এটা ইঞ্জিনিয়ারিং এর কি ধরনের ইম্পর্টেন্স? The weathering process are of significant engineering importance. The weather rock are inherently weak. যে রকটা অরিজিনাল শেপে ছিল কিন্তু ওয়েদারিং হওয়ার ফলে যখন ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, সেই রকটা আসলে কি হয়ে থাকে, উইক হয়ে থাকে, আর অনেক সময় সেটা কি হচ্ছে আনসুইটেবল ধরা হয়ে থাকে। যে কারণ হচ্ছে কি স্ট্রেংথটা অনেক সময় হচ্ছে কি ভেঙে ফেলার কারণে সেটা হচ্ছে কি স্ট্রেংথ প্রপার্টি চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেটাকে উইক ধরা হয়, আনসুইটেবল ধরা হয়। However, depend upon the depth up which the weathering has taken place, যতটুকু ডেপথ পর্যন্ত ওয়েদারিং টেকেন প্লেস, ইট মে সামটাইমস বি পসিবল, যতটুকু ডেপথ পর্যন্ত ওয়েদারিং হচ্ছে ওই পোর্শনের ওয়েদার রকটাকে সরিয়ে ফেলে, তো সেখানে নতুন ফ্রেশ রক দিয়েও আমরা কি করতে পারি, অনেক সময় এই জিনিসটাকে মিনিমাইজ করতে পারি। While cutting tunnels, টানেল কাট করার সময় the weather weak part of the rock may require proper lining, এরকম যখন টানেল ক্রিয়েট করব তখন হচ্ছে কি টানেলের ফলে তো আমাকে কি ভাঙতে হবে রক, তো সেই ভাঙার ফলে ওখানে উইক পার্ট ক্রিয়েট হয়, তো উইক পার্টটাকে কিভাবে আমি রেজিস্ট করব, সেটাকে প্রপার লাইনিং এর মাধ্যমে রেজিস্ট করব। এই প্রপার লাইনিংটা কিভাবে হয় সেটা আমরা যখন ড্যাম টানেল চ্যাপ্টারটা পড়বো ওখানে ডিটেল আলোচনা করব। এরপর দেখো, the chemical decomposition ruins the quality of the rock which may otherwise serve as good engineering material. chemical decomposition এর জন্য হচ্ছে কি ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে, যেমন হচ্ছে বিল্ডিং এ স্টোন, রোড ম্যাটেরিয়াল, রেলওয়ে ব্যালেন্সড, কনক্রিট অ্যাগ্রিগেট। The physical disintegration proves harmful in good quality brick stone as its limit their size. আমরা যখন বিল্ডিং এ কি করি স্টোন ইউজ করি তখন ওদের একটা নির্দিষ্ট সাইজের ইউজ করে থাকি, কিন্তু এগুলো যদি ফিজিক্যাল ব্রেকডাউন হয়ে থাকে যদি, তখন হয় কি এগুলো আর সে সেম সাইজে থাকে না, তো সেগুলোকে আমরা বলে থাকি হার্মফুল। At the same time, it proves helpful in lowering the cost of quarrying of rocks required to be used in fragmentary form, such as in the making of roads, railway lines, and concrete aggregate. অনেক সময় হচ্ছে কি এটা হেল্পফুল ধরা হয় যখন হচ্ছে কি আমরা কোথায় ইউজ করবো, যেটাকে আমাদেরকে লোয়ার করবে কস্ট অফ কোয়ারিং এর কস্টটাকে হচ্ছে লোয়ার করে ফেলবে যখন আমরা রক করতে হবে রিকোয়ার্ড টু বি ইউজড ইন ফ্র্যাগমেন্টারি ফর্ম। অনেক সময় হয় কি আমাদের ছোট সাইজের রক দরকার হয়, তো সেই ফ্র্যাগমেন্টারি সাইজের জন্য আমাদের এটা হেল্পফুল হয়ে থাকে। Rapid weathering in the hilly region may at times result in frequent rock falls and landslide. Rapid weathering এর জন্য ওয়েদার চেঞ্জের জন্য হিলি রিজিয়নে আমার রক ফল করতে পারে অথবা ল্যান্ডস্লাইড হতে পারে। A good knowledge of this phenomenon helps in devising suitable preventive measures. এইসব এর আইডিয়া থেকে আমরা একটা suitable preventive measure নিতে পারি। Weather shows its real worth in making massive impermeable rock good aquifer. Aquifer মানে হচ্ছে water bearing formation. This aspect is very important from water supply point of view of a region mainly having such rock types. তো সেই ক্ষেত্রে আমাদের যে আমরা ইম্পারমিয়েবল রক অথবা গুড অ্যাকুইফার ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওয়েদারিং খুব বড় একটা ভূমিকা রাখে। এরপর দেখো ফ্যাক্টরস গুলো কি কি যেটা ইনফ্লুয়েন্স করে। একটা হচ্ছে রক টাইপ। Different rock shows different weathering effects, যেমন হচ্ছে হার্ড রক উইথ হোমোজেনিয়াস নেচার রেজিস্ট মেকানিক্যাল ওয়েদারিং। হার্ড রক হচ্ছে কি মেকানিক্যাল ওয়েদারিং, হোমোজেনিয়াস শেপের হলে সেটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং রেজিস্ট করবে, কিন্তু সফটওয়্যার রক কি করবে খুব তাড়াতাড়ি সেটা কি হবে ওয়্যার হয়ে যাবে, সেটা হচ্ছে কি ক্ষয় হয়ে যাবে। কেমিক্যাল কম্পোজিশন, ইট ইজ এন ইম্পর্টেন্ট কন্ট্রোলিং ফ্যাক্টর ইন বোথ টাইপস অফ ওয়েদারিং। ওয়েদারিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সিলিকা ইজ দ্য মোস্ট রেজিস্ট্যান্স টু ওয়েদারিং। সিলিকা হচ্ছে সবচেয়ে বেশি ওয়েদারিং রেজিস্ট করে। টাইম, দ্য টাইম ইন্টারভ্যাল ফর হুইচ দ্য ওয়েদারিং process continues plays an important role. This is mainly because weathering processes are very slow in action. এখানে জিনিসটা যেটা হচ্ছে টাইম যত বেশি হবে ওয়েদারিং এর এফেক্টটা তত বেশি হবে, এটাই বোঝাচ্ছি। The landform or topography of the area involves features like mountains, valleys, slopes and plains which presents different weathering action. এক একটা জায়গায় যখন এক এক
জিনিস থাকবে, যেমন মাউন্টেনে একরকম হবে, ভ্যালিতে একরকম হবে, স্লোপে একরকম হবে, প্লেনে একরকম হবে। তো এইসব চিন্তা করো ওয়েদারিং কন্ডিশনে কি হবে, এক এক জায়গায় ডিফারেন্স হবে। ক্লাইমেট কন্ডিশন, they are greatly responsible for weathering. The extremely cold climate results in frost action, and যেখানে হচ্ছে hot climate সেটা কি হবে, heat provide heat for the disintegration. এতটুকু পর্যন্ত কারো কোশ্চেন আছে? আমি যে পড়ালাম এতটুকু পর্যন্ত কারো কোশ্চেন আছে? কে জানি সাউন্ড অন করছো, মিউট করে দাও। আচ্ছা, এরপর যদি কোশ্চেন না থাকে আমি এর পরের টপিকে যাই। সেটা হচ্ছে এখন আমরা রিভার নিয়ে পড়বো। জিওলজিক্যাল ওয়ার্ক অফ রিভার। রিভারের ক্ষেত্রে কি ধরনের কাজ হয়ে থাকে? অ্যাজ দ্য রিভার ফ্লোস ইট ওয়ার্কস আউট দ্য রক এনকাউন্টার্ড অন ইটস ওয়ে। রিভার যখন ফ্লো করে তখন এর চলার পথে যত রকমের রক পায় সবগুলোকে কি করে, সে ক্ষয় করে। দ্য প্রসেস বিং নোন অ্যাজ ইরোশন। এই প্রসেসটাকে বলা হয় ইরোশন। The resulting rock waste is drifted and carried along over large distance and finally deposited in large basin like ocean where the river ends. এই ক্ষয় করার ফলে তো রিভার ফ্লো করার সাথে এই ম্যাটেরিয়াল যেগুলোকে ক্ষয় করছে সেগুলোকে নিয়ে সে হচ্ছে কি চলতে থাকে, একটা পর্যায়ে গিয়ে সে সেগুলোকে কি করে, ডিপোজিট করে। তো ডিপোজিট করার ফলে যে নিয়ে যায় সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর যেটা ডিপোজিট করে তো ডিপোজিশন সেটাকে বলা হয় ডিপোজিশন। Thus, geological work of a river can be divided into 3 parts. তিনটা ভাগে ভাগ করা হয়। Erosion কি? A river or a stream is very powerful agent of erosion, bringing about significant changes on the earth's surface. The erosion, which is the process of disintegration and decomposition of the rock, may be of mechanical or chemical nature. সেটা মেকানিক্যালও হতে পারে, কেমিক্যালও হতে পারে। এটা 4টা ধাপে হয়। একটা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন, একটা হচ্ছে কোরেশন, একটা হচ্ছে অ্যাক্টিভেশন, আর একটা হচ্ছে করোশন। কোরেশন আর করোশনের মধ্যে ডিফারেন্স আছে, তোমরা এটা মাথায় রাখবা। Hydraulic action কি? This involves physical breaking down of the rock due to pressure exerted by the running water. রানিং ওয়াটার ফ্লো করার ফলে যে প্রেসার থাকে সেই প্রেসারের কারণে যে ফিজিক্যাল ব্রেকডাউন হয় রকে সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক অ্যাকশন। কোরেশন কি? The rock fragments or bits carried by a river also starts scouring the river bed and sides. সেটা হচ্ছে কি যে রক ফর্মেশনকে একটা রিভার যখন ক্ষয় করার ফলে যে ক্ষয় করা ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে যখন ফ্লো করা শুরু করে, ওই ক্ষয় করা ম্যাটেরিয়াল গুলো কি করে আবার রিভারের বেড আর সাইডকে কি করে, ক্ষয় করা, স্কাউর করা শুরু করে। যে রিভার যে অলরেডি ক্ষয় করা যে ম্যাটেরিয়াল গুলোকে নিয়ে ফ্লো করতেছিল, সে ক্ষয় করা ম্যাটেরিয়াল গুলো নিয়েই আবার কি করতেছে, সেই ম্যাটেরিয়াল গুলো রিভারের বেড এবং সাইডকে কি করতেছে, স্কাউর করা শুরু করছে, ক্ষয় করা শুরু করছে। এই ধরনের ইরোশনকে বলা হচ্ছে কোরেশন অথবা অ্যাব্রেশন। অ্যাট্রিশন কি? It is a mutual rubbing or scratching action of the material being carried. এখন যে ম্যাটেরিয়াল গুলোকে রিভার নিয়ে যাচ্ছে ক্যারি করে, তো ওই ম্যাটেরিয়াল গুলো আবার নিজেদের মধ্যে নিজেদের ঘর্ষণের ফলে মিউচুয়াল রাবিং আর স্ক্র্যাচিং অ্যাকশনের জন্য হচ্ছে কি আমার ক্ষয় হয়। Thus further their disintegration and ultimately resulting in the formation of rounded fragment like boulder, pebble, sand and হচ্ছে কি fine particle like silt and clay. মিনস হচ্ছে কি রিভার যে ম্যাটেরিয়াল ক্ষয় করা ম্যাটেরিয়াল গুলো নিয়ে ফ্লো করতেছিল, ওই ম্যাটেরিয়াল গুলো আবার নিজেদের মধ্যে নিজেদের ঘর্ষণের ফলে আরো ছোট ম্যাটেরিয়াল ক্রিয়েট করে, সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিশন। এরপর হচ্ছে করোশন। ইট ইজ দ্য প্রসেস অফ সলিউশন। এটা সলিউশনে হয় দ্য রিভার ওয়াটার when having some dissolved gases or other alkaline or acidic solution act as a powerful solvent. Some of the carbonate rock may be completely displaced. যে কার্বন যেখানে যে রকগুলো কার্বনেট থাকে সেগুলো কি হয় পুরোপুরি ডিসলভ হয়ে যায়। কিসের জন্য? যেটাতে যদি ওয়াটার যে কোনো ওয়াটার ফ্লো করে যেটাতে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি হয় তখন রিঅ্যাকশনের ফলে কি হয় কার্বনের রকটা পুরোপুরি ডিসলভ হয়ে যায়। কন্ট্রোলিং ফ্যাক্টর। নেচার অফ দ্য রক। সফটার রক এটা খুব জানার কথা, সফটার রক ইজিলি ওয়ার্ন আউট, কিন্তু হার্ডার রক রেজিস্ট দ্য ইরোশন। Attitude of the bed. Erosion occurs greater when the beds are horizontal or inclined downstream.
যখন ব্যাগটা হরাইজন্টাল থাকবে অথবা ইনক্লাইন ডাউন স্ট্রিমে ইনক্লাইন থাকবে তখন হচ্ছে কি ইরোশনটা বেশি হবে। প্রেজেন্স অফ জয়েন্ট, দ্য প্রেজেন্স অফ জয়েন্ট ইন আদার উইক জোনস হেল্প দ্য ইরোশন প্রসেস। একটু আগে আমরা করছি জয়েন্ট কি, ওইসব জয়েন্টে আমার ইরোশনটা কি হয়, বেশি হয়। দ্য জয়েন্টেড রক গেট ইজিলি লুজেন্ড, কি হয়ে যায়, লুজ হয়ে যায় এবং ডিটাচ ফ্রম দেয়ার প্লেসেস। ভেলোসিটি অফ ওয়াটার, ভেলোসিটি অফ ওয়াটারটা কি, ভেলোসিটি অফ ওয়াটার বুঝা যাচ্ছে সেটা কি করবে, ভেলোসিটির জন্য মেকানিক্যাল ব্রেকিং ডাউন হবে অফ দ্য রক, এ র্যাপিড ফ্লো ইনক্রিজেস দ্য অ্যাব্রেশন এন্ড অ্যাট্রিশন এফেক্ট অলসো। নেচার অফ ওয়াটার, পিওর ওয়াটারের এফেক্টটা খুব কম ইরোশনে, কিন্তু সেই ওয়াটার যদি অ্যাসিডিক অথবা অ্যালকালাইন নেচারের হয়, সাম ডিসলভড গ্যাস যদি থাকে, তাহলে সেটা হচ্ছে কি ভালোই ইনরমাস কেমিক্যাল চেঞ্জ সে আনবে। কিন্তু পিওর ওয়াটারের ক্ষেত্রে সেই এফেক্টটা খুব কম। Landform, the hilly and semi-hilly tracts provide a higher gradient. হিল এরিয়া সেখানে হচ্ছে গ্রেডিয়েন্টটা বেশি, তাহলে সেখানে হচ্ছে কি ভেলোসিটিটা বেশি হবে। So such areas get eroded to a greater extent than flat and plain tract. তোমার যদি হিলি এরিয়াতে যদি হচ্ছে কি রিভার ফ্লো করে যদি, তখন হচ্ছে কি সেখানে গ্রেডিয়েন্ট বেশি থাকার কারণে ভেলোসিটি বেশি হবে, ভেলোসিটি বেশি থাকার কারণে হচ্ছে কি ইরোশনটা বেশি হবে, সেটা প্লেনের ক্ষেত্রে, আর ফ্ল্যাট এরিয়ার ক্ষেত্রে সেটা কম হবে। এতটুকু পর্যন্ত করার কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করো। কারো কোনো কোশ্চেন না এতটুকু পর্যন্ত? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এর পরের টপিকে যাচ্ছি। এটা ছিল ইরোশন, এরপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন। তোমরা আসলে এগুলো কম বেশি সবাই জানো, খুব কমন টপিক এগুলো। ট্রান্সপোর্টেশন কি মানে কি, সে যে রিভার যে ক্ষয় করে নিয়ে আসছে ইরোশন প্রোডাক্ট, যেগুলো ইরোডেড প্রোডাক্ট, সেগুলোকে কি করবে, ট্রান্সপোর্ট করে অন্য পজিশনে, অন্য একটা প্লেসে নিয়ে যাবে, সেটাই হচ্ছে ট্রান্সপোর্টেশন। A river acts as the most effective agent of transportation. All the products of erosion are dragged by the flowing water. জানা কথা, the lighter and smaller fragment may be carried in suspension over a much longer distance. যেগুলো লাইটার পার্টিকেল থাকবে সেগুলোতে ইউজুয়ালি কি হবে, ডিপোজিট হবে না, যেগুলো যেহেতু সেগুলো লাইট, সেগুলো কি হবে, ভেসে ভেসে অনেক বড় ডিস্টেন্স সে অতিক্রম করবে। আর যেগুলো হ্যাভিয়ার ওয়ান সেগুলো কি করবে, সেগুলো রোল অ্যালং দ্য বেড কভারিং শর্টার ডিস্টেন্স। সেগুলো হ্যাভিয়ার ম্যাটেরিয়াল গুলো কি করবে, নিজেদের ওয়েটের জন্য বেডে এসে জমা হবে, শর্ট ডিস্টেন্স মুভমেন্ট করবে। মাছ হ্যাভিয়ার ব্লক মে ইভেন বি লেফট বিহাইন্ড ভেরি নিয়ার দেয়ার অরিজিনাল প্লেস। যদি বেশি ভারী ব্লক হয় সেটা হচ্ছে কি তার যে অরিজিনাল পজিশন আছে সেখানে মোটামুটি থেকে যাবে, এটার মুভমেন্টটা কি হবে, কম হবে। দিস ইনসলিউবল প্রোডাক্ট ক্যারিড বাই রিভার আর কল্ড সেডিমেন্ট। এই যে ম্যাটেরিয়াল গুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে সেডিমেন্ট। Apart from these fragmentary products of rock waste which are carried in suspension, and there are dissolved gradients which are carried in solution. যেগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টারি প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে সাসপেনশনে থাকে, যেগুলো ভেসে থাকে, আর যেগুলো হচ্ছে ডিসলভ থাকে সেগুলোকে বলা হচ্ছে সেগুলো কিছু থেকে সলিউশনে থাকে। Then these dissolved products are the easiest, যেগুলো to be transported by the river water, যেগুলো ডিসলভ থাকে, পানির সাথে পুরোপুরি মিশে যায়, সেগুলো হচ্ছে কি ইজিয়েস্ট ট্রান্সপোর্ট করা, কারণ সেটা হচ্ছে কি কোনো ধরনের বার্ডেন ক্রিয়েট করে না পানিতে। A river carries not only products of its own erosion but also those added to it from other sources like glacier, rain wash, wind. শুধুমাত্র রিভার যে তার ক্ষয় করা প্রোডাক্ট গুলোকে নিয়েই মুভমেন্ট করবে তা কিন্তু না, সে হচ্ছে কি অন্যান্য সোর্স থেকেও ম্যাটেরিয়াল অ্যাড করে নিতে পারে, যেমন গ্লেশিয়ারের জন্য হতে পারে রেইনের জন্য যে ম্যাটেরিয়াল গুলো ধুয়ে নদীতে এসে জমা হচ্ছে সেগুলো নিতে পারে, আবার উইন্ডের জন্য যে ইরোশন হচ্ছে ওই ম্যাটেরিয়াল গুলো কোথায় এসে জমা হতে পারে, রিভারে এসে জমা হতে পারে।
কন্ট্রোলিং ফ্যাক্টর ডেন্সিটি অফ সেডিমেন্টস, যেমন হচ্ছে হেভিয়ার প্রোডাক্টস উইথ হায়ার ডেন্সিটি শোস এ গ্রেটার টেন্ডেন্সি টু সেটেল ডাউন। এটা তো জানা কথা। হেভিয়ার প্রোডাক্ট হলে সে কি হবে, আগে সেটেল করবে। লাইটার ম্যাটেরিয়াল হলে কি হবে, সে ভেসে থাকবে, প্লাস হচ্ছে ট্রান্সপোর্ট করবে লঙ্গার ডিস্টেন্স। সাইজ অফ দ্য সেডিমেন্ট, the larger fragment needs much more energy to be moved and therefore carried shorter distance. Larger fragment গুলো হবে কি, সেগুলোকে মুভমেন্ট করানোর জন্য অনেক বেশি এনার্জির দরকার হবে এবং এগুলো হচ্ছে শর্টার ডিস্টেন্স মুভমেন্ট করবে। while the smaller particles need in comparatively lesser energy get transport। আবার এদিকে স্মলার পার্টিকেল গুলো কি হবে, কম এনার্জি লাগবে এগুলোকে মুভমেন্ট করতে, আর এগুলো কি হবে, লঙ্গার ডিস্টেন্স অতিক্রম করবে। Velocity of water. Water with a greater velocity develops a greater capacity to carry its load. Water যখন velocity হচ্ছে কি বেশি থাকবে তখন সে কি করবে, ম্যাটেরিয়াল গুলো ক্যারি করার ক্যাপাসিটি তার বেশি থাকবে। Also it becomes capable of transporting the load over greater distance. এরপর দেখো ডিপোজিশন কি। ডিপোজিশন হচ্ছে তুমি যে ম্যাটেরিয়াল গুলোকে ইরোশন হলো, ইরোশন হওয়ার ফলে এগুলো ট্রান্সপোর্ট হয়ে এক জায়গায় এসে জমা হবে, সেটাই হচ্ছে কি আমার ডিপোজিশন। A check in the velocity of the rivers result in the deposition of its load. কখন ডিপোজিশন হবে, যখন রিভারের ভেলোসিটিটা কমে আসবে তখন হচ্ছে কি ম্যাটেরিয়াল গুলো ডিপোজিট করবে। Depending upon the check in velocity, part of the load which the river is unable to carry gets deposited while the remaining part is carried further. যেগুলো হচ্ছে কি আর ক্যারি করতে পারতেছে না, হেভি ওয়েট, সেগুলো ডিপোজিট করবে, আর বাকি যেগুলো লাইট ওয়েট সেগুলোকে আরো ক্যারি করে নিয়ে যাবেন। On the way of a river, sediment once deposited may again be carried over because of an increase in the amount of velocity and water. একবার ধরো রিভারের ভেলোসিটি কমে যাওয়ার ফলে একবার কিছু ম্যাটেরিয়াল ডিপোজিট করলো, আবার যখন ধরো আমার ভেলোসিটি বেড়ে গেল, পরবর্তীতে সে যে ম্যাটেরিয়াল গুলো ডিপোজিট করছে সেই ম্যাটেরিয়াল গুলো আবার ফ্লো করবে ওয়াটারের সাথে। Most of the river ends in oceans and lakes while some ends in land. কিছু রিভার কোথায় শেষ হয়, ওশানেও শেষ হতে পারে, লেকেও শেষ হতে পারে, আবার কোনটা ল্যান্ডেও শেষ হতে পারে। The sediment carried by the river are ultimately deposited in the lake or ocean. Part of the sediment is left behind in the plain where the flow becomes slow. কিছু সেডিমেন্ট কোথায় জমা হয়, প্লেন ফিল্ডেও জমা হয়, যেখানে হচ্ছে কিনা আমার ফ্লোরের ভেলোসিটি কমে যায়। These are known as alluvium অথবা alluvial deposit. যেগুলো হচ্ছে না প্লেন সারফেসে জমা হয় ভেলোসিটি কমে যাওয়ার ফলে, সেগুলোকে বলা হয় alluvial deposit. Geological work of engineering এ সেটা হচ্ছে কি আমার ইম্পর্টেন্স ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে আমাদের একটা থরো নলেজ থাকতে হবে ড্রেনেজ সিস্টেমের জন্য। কারণ আমার শুধু রিভার থাকলে হবে না, আমার যাতে কোনো ধরনের কি না হয়, রিভার ফ্লো এর জন্য ড্রেনেজ প্রবলেম না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ফ্লাড কন্ট্রোল নিয়ে চিন্তা করতে হবে, ইরিগেশন প্রবলেম নিয়ে চিন্তা করতে হবে, আমাদের অবশ্যই চিন্তা করতে হবে রিভার ট্রেনিং নিয়ে। রিভার ট্রেনিংটা কি, আমার একটা রিভার, এটা তোমরা 4-1 অথবা 4-2 তে গিয়ে এটা এই চ্যাপ্টারটা, এই জিনিসটা নিয়ে একটা চ্যাপ্টার আছে ওখানে পড়বা। মিনস হচ্ছে যে এটা একটা সুইটেবল মিনস টু রেগুলেট দ্য ফ্লো অফ রিভার। একটা রিভারের ফ্লোকে একটা সুইটেবল মেথডে ফ্লো করানো একটা রিভারকে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রিভার ট্রেনিং। দ্য সয়েল কনজারভেশন অথবা ল্যান্ড কনজারভেশন ইজ অ্যানাদার ইঞ্জিনিয়ারিং প্রবলেম হুইচ ক্যানট বি প্রসিডেড উইদাউট দিস নলেজ। আমাদের রিভারের জন্য যাতে হচ্ছে সয়েল কনজার্ভ থাকে সেটাও চিন্তা করতে হবে। In the selection of dam site, this information is of utmost significance as it constitutes the location. ড্যামের একটা ড্যাম স্ট্রাকচার যখন বসাবা তখন হচ্ছে কি এটা ড্যামের সাইটটাও চিন্তা করতে হবে, কারণ হচ্ছে কি ড্যামের কাজটা কি আমার পানিটাকে কি করবে, আটকে রাখবে, ঠিক আছে। তো ওইটাও আমার যখন একটা ড্যাম স্ট্রাকচার আমি যখন বানাবো, তো ড্যামের সাইটটা কোথায় হবে এটাও চিন্তা করতে হবে, কিসের উপর, রিভারের ফ্লো এর উপর চিন্তা করতে হবে। এখন দেখো একটা রিভার শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন একটা রিভার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইয়থ স্টেজ, ম্যাচিউর স্টেজ, আর একটা হচ্ছে ওল্ড স্টেজ। ইয়থ স্টেজটা বলা হয় সোর্স, আর যেটা ওল্ড স্টেজ সেটাকে বলা হচ্ছে মাউথ। কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কোশ্চেন করো, এতটুকু কারো বুঝতে সমস্যা হয়েছে থাকলে কোশ্চেন থাকলে কোশ্চেন করো। এই চ্যাপ্টারটা খুবই ইজি, এটা আসলে তোমরা নিজেরা পড়লেও পারবা।
আশা করি কারো কোনো কোশ্চেন থাকবে না, তারপরে যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কেউ যখন কোশ্চেন করতেছো তাহলে শুরু করি। ইয়ত স্টেজটা কি? ইয়ত স্টেজটা হচ্ছে আমরা চিন্তা করি রিভারটা শুরু হচ্ছে কোত্থেকে, একটা হিল থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো হিল থেকে শুরু হলে হবে কি, হিলের স্লোপটা কি হবে, গ্রেডিয়েন্টটা বেশি হবে। তো গ্রেডিয়েন্ট বেশি হলে হচ্ছে কি ওয়াটারের ভ্যালোসিটিটাও বেশি হবে। তো ওয়াটার ভ্যালোসিটি যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইরোশনটাও কি হবে, খুব বেশি হবে। আমার যদি হিল থেকে রিভারটা শুরু হয় তখন হচ্ছে কি হিলের গ্রেডিয়েন্টটা বেশি হবে, গ্রেডিয়েন্টটা বেশি হলে রিভার ভ্যালোসিটিটা বেশি হবে, ভ্যালোসিটিটা বেশি হলে আমার কি হবে, ইরোশনটাও বেশি হবে। A prominent deepening effect produces deep and narrow valleys. তো এই যে ইরোশনের যে ডিপ এবং ন্যারো ভ্যালি ক্রিয়েট হয় সেগুলো সেখানে ফ্রিকোয়েন্ট ওয়াটারফল ক্রিয়েট হয়। The tributaries মানে হচ্ছে স্মল স্ট্রিম ডিসেন্ডিং ফ্রম দ্য সাইডস এন্ড জয়েনিং দ্য মেইন রিভার, মানে শাখা প্রশাখা যেগুলো আছে ট্রিবিউটারিজ ডেভেলপ ভেরি ফাস্ট বাই দেয়ার হেডওয়ার্ড ইরোশন। ইরোশনের ফলে হচ্ছে কি মেইন রিভারের সাথে কি হয়, ট্রিবিউটারিজও ক্রিয়েট হয়। Sometimes the tributary of a river may ultimately join another nearby river. অন্য রিভারও জয়েন করতে পারে in more or less parallel direction, draining all the water of the captured river into its source. যেটা হয় না কি, ক্যাপচার্ড রিভার থেকে আমার নিজের যে রিভারটা আছে সেটাতে হচ্ছে কি ড্রেন করে ফেলে ওয়াটার। এরপর দেখো ম্যাচিওর স্টেজ, সেটা কি, ম্যাচিওর স্টেজ বিগিন when the river emerges from the hilly to plain। মানে এখন আগে ছিল কি ইয়ত স্টেজে, সে হিলি এরিয়াতে ছিল, এখন রিভারটা কোথায় এন্টার করছে, প্লেন সারফেসে এন্টার করছে। তো প্লেন সারফেসে এন্টার করার পরে যে গ্রেডিয়েন্ট ছিল সেটাও কি হয়েছে, ফ্ল্যাট হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা কমে গেছে। গ্রেডিয়েন্টটা কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আমার ভ্যালোসিটিটাও কমে গেছে। অ্যাজ এ রেজাল্ট তাহলে ইরোশনটাও কমে গেছে, ইরোশনও কমে গেছে, ইরোশন কম করার পরে তোমার ট্রান্সপোর্টেশনটাও কমে গেছে। The sudden fall in velocity of the river in the foothill region results in the deposition of its coarser and heavier sediments in a conical pattern pointed upstream and spreading or fanning downstream. তো আমার যে ভ্যালোসিটি ফল করছে, ভ্যালোসিটি ফল করার ফলে হচ্ছে কি আমার ইরোশনের রেটও কমে গেছে। তো ভ্যালোসিটি ফল করার ফলে আমার যে কোর্সার ম্যাটেরিয়াল গুলো ছিল সেগুলো কি করবে, এখন ডিপোজিট করবে। This type of deposits are accordingly termed as, সেগুলোকে বলা হচ্ছে কি ডিপোজিশন গুলোকে alluvial fans. When these sediments fail to spread to the side like they তো অনিতে এখন মিউট করেন একটু। হ্যাঁ কে কি বললো বুঝি নাই, কিছু বলছো কেউ, কেউ কি কিছু বলছো? কেউ কিছু জিজ্ঞেস করছো? না, আমি ছোট মনে হয় আনমিউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শুরু করছি। তো এরপর দেখো যে ডিপোজিট গুলো হয়, জমা হয়, সেগুলোকে বলা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান। when these sediments fail to spread to the side, এই সেডিমেন্ট গুলো যখন সাইডে যেতে পারে না তো ওরা কি করে, কোন লাইক স্ট্রাকচার ক্রিয়েট করে। যখন সাইডে হচ্ছে কি স্প্রেড করতে পারে না তখন সেগুলোকে বলা হচ্ছে অ্যালুভিয়াল কোন। The river also starts widening its V-shaped valley. এটা ভি শেপ ছিল, সেটা আস্তে আস্তে প্রথমে যখন হিল থেকে নামছে তখন তো কি ছিল, ভ্যালি ছিল, সেটা হচ্ছে কি কোন শেপ ছিল। এখন সে আস্তে আস্তে হচ্ছে কি তার হোয়াইট রিভারটা সাইডে মুভ, এখন আগে ভি শেপ ছিল, এখন আস্তে আস্তে সাইডে কি করতেছে, কোনটাকে কি করতেছে, বাড়াচ্ছে। Because as it approaches the sea level, the deepening effect diminishes. যে deepening effect আছে ডেপথ সেটা কমে যাচ্ছে, আর সাইড কাটিং, সাইডটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আগে কি ছিল, সাইডটা এটা কি ডিপেন্ডিং এফেক্ট বেশি ছিল, আর সাইডটা কি ছিল, ন্যারো ছিল, এখন সাইডটা আস্তে আস্তে হচ্ছে কি বাড়তেছে। দ্য রিভার নাও ফ্লোয়িং স্লাগিশলি, স্লাগিশলি মানে ধীরে ধীরে যে রিভার ফ্লো করতেছে, ইজিলি ডেভিয়েটস ইটস কোর্স, যে সেটা যে আগের যে কোর্স ছিল সেটাকে চেঞ্জ করে সেটা মেকিং লুক লাইক বেডস হুইচ ইজ সেড অ্যাজ মিন্ডারিং। এখন লিভারটা কি করে, আগে যে স্ট্রেট প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা চেঞ্জ করে এখন কি করে, তার সাইড গুলোকে এফেক্ট করা শুরু করে। সাইড গুলোকে এফেক্ট করার ফলে কি হয়, সাইডে ইরোশন হয়, ইরোশন করার ফলে কি হয়, এখন বেড লাইক ফ্লো হয়, সেটাকে বলা হচ্ছে মিন্ডারিং। তোমরা কি আগে মিন্ডারিং কি পড়ছো? মিন্ডারিং সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? তোমরা কি মিন্ডারিং সম্পর্কে পড়ছো? না ম্যাম। না ম্যাম। কখনো পড়ো নাই মিন্ডারিং?
না ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটু দেখাই। এই জিনিসটা দেখা যাচ্ছে, ফিগারটা দেখা যাচ্ছে। আচ্ছা, একটা ভালো ফিগার দেখা, এই ফিগারটা দেখা যাচ্ছে আমার এই সাইডে। এখনো ম্যাম জিওলজিক্যাল ওয়ার্ক অফ রিভার্সে আছে। না ম্যাডাম। আচ্ছা, তাহলে আমি হচ্ছে স্লাইড শেয়ারটা অফ করে নিয়ে যাবো। আমি তোমাদেরকে একটা ফিগার দেখাতে চাচ্ছি। দেখা যাচ্ছে এখন? ম্যাম দেখা যাচ্ছে। Yes, ma'am. এখানে দেখো, এটা কি এরকম আঁকাবাঁকা একটা ফিগার দেখতেছি, এখানে অনেকগুলো আঁকাবাঁকা ফিগার আছে। Yes, ma'am. রিভারটা প্রথমে কি ছিল, স্ট্রেট ছিল, ঠিক আছে? যখন হিল থেকে নেমে আসতেছে স্ট্রেট ছিল, তো যখন সে ফ্ল্যাটে আসছে তখন সে কি করতেছে, সে আশেপাশে ঠিক এই মিন্ডারিং জিনিসটাও তোমরা 4-1 গিয়ে তোমাদের একটা চ্যাপ্টারই থাকবে এটার উপরে, রিভার মিন্ডারিং এর উপর, রিভার ট্রেনিং চ্যাপ্টারে। এখানে আমি জাস্ট সিম্পলি বলে রাখি, তো রিভার যখন কি করবে, স্ট্রেট পজিশন থেকে যখন আস্তে আস্তে স্ট্রেট পজিশন আসবে হিল থেকে, তখন সে কি করবে, সাইডে কি করবে, এফেক্ট করা রিভার ওয়াটার কি করবে, সাইডে যে তোমার পার আছে না, পারগুলোকে কি করবে, ভাঙা শুরু করবে। ভাঙা শুরু করতে করতে একটা সময় দেখা যাবে রিভারটা এরকম লুপ সিস্টেমে চলে যাবে, আঁকা বাঁকা এরকম লুপ সিস্টেমে চলে আসবে। এই জিনিসটাকে বলা হচ্ছে কি, মিন্ডারিং। বুঝছো? মিন্ডারিং কি বুঝা গেছে? Yes, ma'am. এই যে এরকম আঁকা বাঁকা যে প্যাটার্ন হবে সেটাকে বলা হচ্ছে মিন্ডারিং। এবার আমার স্লাইড দেখা যায় কিনা বলো? জি ম্যাম দেখা যায়। Yes, ma'am. ঠিক আছে, এরপর দেখো ওল্ড স্টেজ কি, রিভার ফ্লোজ ওভার অ্যান এক্সট্রিমলি লো গ্রেডিয়েন্ট। এখন হচ্ছে যে রিভার পুরোপুরি ফ্ল্যাটের উপর, সারফেসের উপর যাচ্ছে, তো সেই জন্য এখন হচ্ছে গ্রেডিয়েন্ট খুবই হচ্ছে কি কম, সেটা হচ্ছে এখন ওশানের দিকে যাচ্ছে। ডিপেনিং হুইচ ইজ অলরেডি এক্সট্রিমলি ডিমিনিশ, যেটা আমার ডেপথ বেশি ছিল সেটা কমে গেছে। তো সেখানে বলতেছে ডিপেনিং এফেক্ট মিনস হচ্ছে নিচে দিয়ে যে রিভার ফ্লো এর জন্য যে ক্ষয়টা হচ্ছিল সেটা হচ্ছে কমে গেছে। stops completely as the level drops to the mean sea level, the lateral erosion becomes extremely effective. একটু আগে যেটা বললাম, ল্যাটারাল ইরোশনটা এত বেশি হয়ে যায় যে সেটা হচ্ছে কি মিন্ডারিং ক্রিয়েট হয়। The valley starts widening very rapidly, becoming almost flat near the sea. In the broad and shallow valley, an excessive influx of water floods the land on either side of the river. যেমন দেখো, such affected areas are called floodplain. এখানে একটু ফিগারটা দেখো, তো বইয়ের ফিগার, এটা রিভার ফ্লো করতেছে, রিভার যখন অতিরিক্ত পানি চলে আসে সেই পানিগুলো কোথায় চলে আসে, এখানে প্লেনে চলে আসে, সেগুলোকে বলা হচ্ছে কি দেখো ফ্ল্যাট প্লেন। ইন দ্য ব্রড এন্ড শ্যালো ভ্যালি, সেখানে ডেপথ হচ্ছে শ্যালো, এন এক্সেসিভ ইনফ্লাক্স অফ ওয়াটার, যখন অতিরিক্ত পানি চলে আসে, ফ্লাডস দ্য ল্যান্ড অন আইদার সাইড অফ দ্য রিভার। যখন রিভার অতিরিক্ত পানি চলে আসে, এখানে ডেপথ তো কম, যখন অতিরিক্ত পানি চলে আসে তখন সে কি করে, আশেপাশের ভূমিগুলোকে কি করে, ফ্লাডেড করে দেয়। তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাট প্লেন। The flood time deposits from ridges, the flood time deposits formed ridges or embankment along the river and termed as natural levee. এখন এখানে যখন ফ্লাডিং হয় তখন এখানে ডিপোজিট ক্রিয়েট হয়ে সেখানে কি হয়, দেখো একটা উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে এমবেকমেন্ট অথবা রিজ ক্রিয়েট করে, সেটার নাম হচ্ছে লিভিং। During this stage, an uneven land with irregularities are made even. কিসের জন্য, এখানে তোমার ফ্লাডের সাথে যে সেডিমেন্ট গুলো আসে, সেডিমেন্ট গুলো এসে একটা আনইভেন ল্যান্ডকে কি করে ফেলতে পারে, একটা ইভেন ল্যান্ড ক্রিয়েট করতে পারে। এরপর দেখো ডেল্টা, ডেল্টাটা কি, ফিগারটা একটু দেখো, ডেল্টা জিনিসটা কি, এখান থেকে রিভার আসতেছে, রিভার এসে এখানে ওশানে কি করতেছে, অ্যাড হচ্ছে, তখন যে
ফরমেশনটা ক্রিয়েট হয় সেটাকে বলা হচ্ছে ডেল্টা। অ্যাট দ্য মাউথ where a river enters the sea, the valley is completely flat. The sediments may accumulate if the sea is calm. সমুদ্র যদি শান্ত থাকে তখন হচ্ছে সেডিমেন্ট গুলো জমা হয় এবং do not wash away there and simultaneously blocking the river flow. River flowটাকে কি করে? ব্লক করে। Such a river splits into a number of channels, tributaries. এই রিভারটা তখন কি হয়? অনেকগুলো ট্রিবিউটারিজ এ ভাগ হয়, সেখানে ট্রায়াঙ্গুলার এরিয়া ক্রিয়েট করে সেগুলোকে ডেল্টা বলে। এই যে জিনিসটা দেখো, এখানে ডেল্টা নামটা হচ্ছে এগুলোর যে ট্রায়াঙ্গুলার শেপ ক্রিয়েট করছে, মোর অর লেস ট্রায়াঙ্গুলার শেপ ক্রিয়েট করছে, এই জন্য এটাকে বলা হয় ডেল্টা। এরপর দেখো, এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা পুরোপুরি ছিল হচ্ছে রিভারের উপর। এরপর আরেকটা টার্ম আসছে সেটা হচ্ছে উইন্ডের উপর। তো উইন্ডেরও তো কি থাকতে পারে? জিওলজিক্যাল ওয়ার্ক থাকতে পারে, যেমন হচ্ছে শুধুমাত্র তো রিভার ফ্লো এর জন্য ইরোশন হয় না, উইন্ডের জন্য ইরোশন হয়, ওয়েদারিং হয়। তো সেটা কি দেখি আমরা, উইন্ডের ইরোশনটা কি? দ্য উইন্ড কজ ইনরমাস ইরোশন অফ দ্য রক। উইন্ডটা কি করে? রকের ইরোশন করতে পারে। ইট ইজ এনটায়ারলি এ মেকানিক্যাল ইরোশন ইনভলভিং ফিজিক্যাল ব্রেকিং ডাউন অফ লার্জার রক মাস ইনটু ফাইনার পার্টিকেল। দ্য প্রসেস অফ প্রসেসটা তিন ভাবে হয় ইরোশন, যে আমার বাতাসের ফলে যে ইরোশনটা হয়, যে ব্রেকিং ডাউনটা হয় রকে, সেটা তিন ভাগে হয়। একটা দেখো ডিপ্লেশন। ডিপ্লেশন কি? দ্য ব্লোয়িং অ্যাওয়ে অফ ফাইনার প্রোডাক্টস অফ রক বাই দ্য উইন্ড। ফাইনাল রকের যে ফাইনাল প্রোডাক্ট আছে সেগুলো যে চলে যায় উইন্ডের জন্য, সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন। Loose sediments and soil etc. are really subjected to this kind of erosion. ডিপ্লেশনটা হচ্ছে কি, রকের যে ফাইনাল পার্টিকেল গুলো আছে, যে ফাইনাল পার্টিকেল গুলো যে মুভ করে চলে যায় সেটাকে বলা হচ্ছে ডিপ্লেশন। অ্যাব্রেশন কি? উইন্ড চার্জ উইথ রক পার্টিকেল which acts sharply capable of scratching or abrating the rock, obstructing its passage. একটা উইন্ড যখন মুভমেন্ট করে তখন হচ্ছে কি, যে রক পার্টিকেলের সাথে যে ঘর্ষণ করে, ঘর্ষণের কারণে যে কি হয়, অ্যাব্রেশন হয়, সেটাকে বলা হচ্ছে কি অ্যাব্রেশন। অ্যাব্রেশন কি? দ্য রক পার্টিকেলস ক্যারিড বাই উইন্ড আর ফার্দার ওর্ন আউট বাই দেয়ার মিউচুয়াল স্ক্র্যাচিং। এখন যে রক পার্টিকেলের ফলে উইন্ডের ফলে যে রক পার্টিকেল গুলো ক্যারি করে নিয়ে যাচ্ছে উইন্ড, সেই রক পার্টিকেল গুলো আবার নিজেদের মধ্যে স্ক্র্যাচিং এর জন্য, মিউচুয়াল রাবিং এর জন্য, তখন যে ছোট পার্টিকেলে পরিণত হয় অথবা ক্ষয় হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রিশন। এরপর দেখো, কন্ট্রোলিং ফ্যাক্টর, নেচার অফ রক, ভেলোসিটি, অ্যামাউন্ট অফ রক ফ্র্যাগমেন্ট, প্রেজেন্স অফ ময়েশ্চার, প্রেজেন্স অফ ভেজিটেশন। এই টপিক গুলো সব মোটামুটি ইয়াতে বলা হয়েছিল, রিভারে বলা হয়েছিল। তোমাদের এই টপিক গুলো রিভারে যেরকম ফ্যাক্টর হিসেবে বলা হয়েছে, ঠিক সেম উইন্ডের ক্ষেত্রে বলা হচ্ছে, খালি জাস্ট জিনিসটা কি লিখতে হবে এখানে, রিভারের জায়গায় উইন্ড, আর সব জিনিস কিন্তু সেম। যেমন হচ্ছে কি, সফট রক হলে সেটা হচ্ছে ওয়েদারিং এফেক্ট, মানে ওর্ন আউট বেশি হবে। হার্ড রক হলে সেটা কি করবে? ইরোশনটাকে কি করবে? রেজিস্ট করবে। ভেলোসিটি বেশি হলে হচ্ছে কি, ইরোশনটা বেশি হবে, কম হলে ইরোশন কম হবে। সেম উইন্ডে যেরকম, রিভারে আমরা যেরকম পড়ছি সেম এখানে উইন্ডের ক্ষেত্রেও এই জিনিসগুলো সেম, তোমরা বই থেকে পড়ে নিবা। এরপর দেখো, ট্রান্সপোর্টেশনটা কি? উইন্ডের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন আছে, সেটা হচ্ছে কি, উইন্ড তো একটা পাওয়ারফুল ট্রান্সপোর্ট এজেন্ট হিসেবে কাজ করে। কারণ হচ্ছে কি, উইন্ডের ভেলোসিটি তুমি কি করতে পারো, কমও হতে পারে, সেটা হচ্ছে কি বেশিও হতে পারে। The distance covered by the fine dust in the wind is not possible by other agent. উইন্ড যে পরিমাণ ফাইন ডাস্ট ক্যারি করে নিয়ে যেতে পারবে, যে ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে পারবে, সেটা অন্য কোনো এজেন্ট, সেটা মানে হচ্ছে পানি দ্বারাও সম্ভব না। উইন্ডের যে ভেলোসিটি, সেটা হচ্ছে ফাইন পার্টিকেলকে কি করবে, ডিপোজিট না করে সে অনেক দূর পর্যন্ত ক্যারি করে নিয়ে যেতে পারবে। The products of wind erosion are simultaneously transported or carried away. The coarser or heavier fragments may move or near the ground. যেগুলো heavier particles সেগুলো near the ground এ থাকবে অথবা হচ্ছে কি কম মুভ করবে। Obviously they are unable to go over longer distance. সেটা হচ্ছে কি বেশি ডিসটেন্স পর্যন্ত যেতে পারবে না। While the finer particles are easily carried by the wind and transported over far greater distance. ফাইনাল পার্টিকেল গুলো অনেক বেশি ডিসটেন্স পর্যন্ত মুভমেন্ট করতে পারবে। The fine dust carried from one continent may be taken to another continent. ফাইন ডাস্ট সেটা হচ্ছে কি এক কন্টিনেন্ট থেকে ইভেন আরেক কন্টিনেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এখানে কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি? কন্ট্রোলিং ফ্যাক্টরের মধ্যে হচ্ছে ভেলোসিটি আছে, সাইজ অফ ফ্র্যাগমেন্ট আছে, ডেনসিটি অফ দ্য ফ্র্যাগমেন্ট। সেম একইভাবে যেটা আমি রিভারের ক্ষেত্রে পড়াইছি, সেম হচ্ছে কি উইন্ডের ক্ষেত্রেও আছে। ডিপোজিশন কি?
ডিপোজিশন হচ্ছে দ্য ফাস্ট ফ্লোয়িং উইন্ড ক্যারিজ লার্জ অ্যামাউন্ট অফ সেডিমেন্ট অ্যালং উইথ ইট, বাট when the velocity is take, velocity যখন হচ্ছে কি কোনো অবস্ট্রাকশন দ্বারা হচ্ছে কি কমে যায়, দ্য সেডিমেন্টস হচ্ছে কি হয় ডাম্প অথবা ডিপোজিটেড হয়ে যায়। সেডিমেন্ট গুলো কি করে ডিপোজিট করে। The vegetation may also trap advancing sediment and check their further movement. তোমার যে গাছপালাও কি করবে, আমার এই মুভমেন্টটাকে কি করবে, অবস্ট্রাক্ট করবে। Water bodies like lakes and rivers also act as trap, digesting the sediment moving close to the ground surface. তোমার লেক এবং রিভারও কি করবে, এখানে ট্র্যাপ হিসেবে কাজ করবে, সেডিমেন্টটাকে গ্রাউন্ড সারফেসের কাছে থাকলে সেটাকে কি করবে, রেজিস্ট করবে। ইম্পর্টেন্স ইন ইঞ্জিনিয়ারিং, এটা বইয়ে আছে, বই থেকে পড়ে নিও। এরপর দেখো আমরা তো এখানে মেইনলি কভার করছি কি, সেটা হচ্ছে জিওলজিক্যাল ওয়ার্ক অফ রিভার আর উইন্ড আমরা কভার করছি। বইয়ে দেখবা এরকম জিওলজিক্যাল ওয়ার্ক আছে গ্লেশিয়ারের ক্ষেত্রে, ওশান, লেক, মাউন্টেন এরকম আছে। ভোলকানিক অ্যাক্টিভিটিস নিয়েও আছে, যেমন ভোলকানিক প্রোডাক্ট কি, টাইপ অফ ভোলকানিক ইরাপশন কি, ফিচার গুলো কি কি, হট ওয়াটার স্প্রিং গ্লেসার্স এগুলো কি, এগুলো বইয়ে আছে। তোমরা মেইনলি একটু দেখবা যে বইয়ে তোমাদের কি কি আছে, প্লাস হচ্ছে বইয়ের গুলো একটু পড়ে নিবা, প্লাস হচ্ছে তোমাদের সিলেবাসে কোন কোন টপিক গুলো লেখা আছে, রিভার, উইন্ড, গ্লেশিয়ার, ওশান, কোন টপিক গুলো কভার করা আছে ওই টপিক গুলো দেখে তোমরা পড়ে নিবা। আমি টপিক গুলো এক্সট্রা পড়াই নাই, কিসের জন্য, কারণ হচ্ছে আমি ওয়াটারে যা পড়াইছি, রিভারে যা পড়াইছি, ঘুরে ফিরে দেখো উইন্ডেও হচ্ছে কি সেম টপিক গুলোই আসছে, ইরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, একই কথা ঘুরে ফিরে। আবার ওখানে কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো কি ঘুরে ফিরে একই রকম। তো এই জন্য এই জিনিসগুলো আর আমি পড়াচ্ছি না, কারণ হচ্ছে এখানে তুমি যখন পড়তে যাবে সব একই জিনিসই ঘুরে ফিরে আসবে, ইরোশন, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন, আর এগুলোর কন্ট্রোলিং ফ্যাক্টর গুলো ঘুরে ফিরে একই রকম আসবে। তো সেই জিনিসগুলো আমি বারবার রিপিট করতে চাচ্ছি না, তোমরা এই জিনিসগুলো নিজেরা পড়ে নিবা বই থেকে। আমার এই চ্যাপ্টার এখানে শেষ, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কার কোনো কোশ্চেন থাকলে বলো। মিস ক্লাস টেস্ট কি আজকের লেকচার পর্যন্ত? না না, ক্লাস টেস্ট হচ্ছে ফল্ট, ফোল্ড, আনকনফর্মিটিস, জয়েন্ট, আজকে যে দুইটা টপিক পড়াইছি ছোট ছোট চ্যাপ্টার এগুলোর উপর। আচ্ছা মিস, আমি আবারও বলছি ক্লাস টেস্ট হচ্ছে ফল্ট, ফল্ট, জয়েন্ট, আনকনফর্মিটিস, মোটামুটি 4টা টপিকের উপর। কেউ বলবা না যে ম্যাডাম আমি কোশ্চেন দিয়ে দেওয়ার পর কেউ বলবা না যে ম্যাডাম এই টপিক ছিল না, এটা সেটা আমি শুনবো না। আমি তোমাকে ন্যাপ আর কিপ, হ্যাঁ ন্যাপ আর কিপ ওইটা মিস লাস্টের দুইটা ইয়ে নাই, ওভারল্যাপের ইয়েগুলো আমি বইটা দেখে বই থেকে তোমাদেরকে বলে দিচ্ছি পেজ নাম্বার, ঠিক আছে? এটা বেটার হবে না? জি মিস। বইয়ে হচ্ছে 208 থেকে, বইয়ে 208 থেকে 251 পেজ পর্যন্ত। মিস 251। আমি আবার বলছি দাঁড়াও, চ্যাপ্টার 6 পড়ে আর কি 208 থেকে, হ্যাঁ 208 থেকে 251, চ্যাপ্টার 6। স্ট্রাকচারাল জিওলজি পুরোটা? হ্যাঁ চ্যাপ্টার 6। ঠিক আছে, কোনো সমস্যা? সিটি নিয়ে কারো কোনো সমস্যা আছে? ম্যাম ডেটটা কবে? ডেটটা বলছিলাম হচ্ছে যে 18ই মার্চ। তোমাদের তো একটা অ্যাসাইনমেন্টও জমা দিতে হবে আমাকে, না? ইয়েস মিস। একটা আমি ল্যান্ডস্লাইডটা যে তোমাদের আরো ধরো 2-3টা টপিক আছে, ড্যাম, হাইওয়ে, টানেল, ওটা তো পড়াবো। ল্যান্ডস্লাইড যেটা হয়, ল্যান্ডস্লাইডটা আমি কোনো বই থেকে পড়াই না, বুঝছো? এটা একটা স্লাইড আছে, তো আমি চিন্তা করছি ল্যান্ডস্লাইডের উপরই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? তো ওইটা ধরো আমি লাস্টের জন্য রাখছি, তো যখন পড়াবো তখন ওখান থেকে পড়ানোর জিনিস খুব কম, ওখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা বেশি থাকবে আর কি, ঠিক আছে? আর যে বাকি টপিক গুলো আছে ধরো আমি এগুলো এর মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করি, মোটামুটি টাইম পাওয়া যাচ্ছে। আশা করি আমি নেক্সট বুধবার ক্লাস নিব না, আর তোমাদের তো টাইম আছে। সিটিটা যদি নিই, ধরো ক্লাসের দিন যদি না নিয়ে থাকি তাহলে তো আরো বেটার হয়, টাইম পাওয়া যাবে। তো তোমরা প্ল্যান করে রাখো, ধরো আমি তোমাদের 2 সপ্তাহ পরে প্রথম সিটিটা নিয়ে আর 1 সপ্তাহ পরে সেকেন্ড সিটিটা নিব, ঠিক আছে? এরপর লাস্টে গিয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিব, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা লাস্টে দিচ্ছি, কারণ আগে সিটিগুলো শেষ করে ফেলো।
সিটি ঝামেলা শেষ হলে এরপর অ্যাসাইনমেন্টটা জমা দিন। কার কোনো কোশ্চেন আছে আজকে পড়া নিয়ে? ম্যাডাম মানে এগুলো কি কি মিস ওয়েদারিং, রিভার্স, ওয়াইন্স, মিন্স গ্লেসিয়ার্স, ওশেনস, লেকস, এগুলো কি সব মানে ম্যাম চ্যাপ্টার 2 কি পুরোটা পড়বো? চ্যাপ্টার 2 পুরোটা বই দেখছো? চ্যাপ্টার 2 পুরোটাই পড়বা। এখন আমি বলতে চাচ্ছি যে এখানে দেখো, তোমরা সিলেবাস বই আছে না তোমাদের কাছে? জি জি মিস। তো এখন সিলেবাস বই দেখবা, ওখানে কি রিভার লেখা আছে, উইন্ড লেখা আছে, গ্লেশিয়ার লেখা আছে, কি লেখা আছে আচ্ছা বুঝছো? ওইখানে ওই অনুযায়ী মিস হ্যাঁ। কম্পেয়ার করে দেন পড়বো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বলতেছি। তোমাদের যেগুলো লেখা নাই, ধরো মাউন্টেন লেখা নাই, মাউন্টেন পড়বা না, এরকম আর কি। ঠিক আছে, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই সিটির প্রিপারেশন নেওয়া শুরু করো। আর আজকে দেখলাম আমি স্টুডেন্ট কম, বুঝছো? তো তোমরা যারা ছিল না তাদেরকে বলে দিবা, সিটি সিটি দেওয়া হয়েছে, তাদেরকে একটু জানাই দিবা, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ওই লাস্ট ক্লাসের রেকর্ডিং আর ডগগুলো একটু যদি ম্যাম রেকর্ডিং দিতে হবে, রেকর্ডিং দিতে খুব ঝামেলা হয়। তোমরা কি আমার প্রথম রেকর্ডিংটা অন করতে পারছিলা? ইয়েস মিস। সমস্যা হয়েছে দেখতে? না ম্যাম, কোনো সমস্যা হয়নি। নো ম্যাম। আচ্ছা তাহলে ঠিক আছে। না, আমার রেকর্ডিংটা আপলোড করতেই কেন জানি আমার অনেক সমস্যা হয়। তোমরা যদি বলো দিতে পারি, আর যদি বলো যে লাগবে না রেকর্ডিং, তাহলে না দিই। না ম্যাম, ম্যাম দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আমি রেকর্ডিংটা লাগবে ম্যাম। লাগবে মানে এতক্ষণ ঘুমাইছো, কিছু শোনো নাই তো, ওই জন্য রেকর্ডিং লাগবে নাকি? তাও ম্যাম আরেকবার একটু দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব, সমস্যা। আমি রাতের দিকে পাঠিয়ে দিব। স্লাইডগুলো পিডিএফ দিলেও তো হইতো। হ্যাঁ, স্লাইডগুলো পিডিএফ করে দিলেও তো হবে। কেন পিডিএফ করে দিব? না ম্যাম স্লাইডে দিয়ে দিন। স্যার তোমরা চাইলে পিডিএফ করতে পারো, কগজিটে গিয়ে। লাস্ট ক্লাসে যেভাবে দিয়েছিলেন ফোল্ডার গুলো ম্যাম ওভাবে দিয়ে দিয়েন, ওটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমরা দরকার হলে পিডিএফ করতে চাইলে তো তোমরা নিজেরাই করে নিতে পারো, কগজিটে অথবা অ্যাডোবে গিয়ে তো পিডিএফ করে নিতে পারো। ম্যাম অনলাইনেই করা যাবে, অনলাইনে আলাদা আছে। ঠিক আছে, সমস্যা নাই, তোমরা করে নিও, আমি তোমাদেরকে স্লাইডটাই দিয়ে দিব। আর ঠিক আছে, তাহলে আমি শেষ করতেছি, তোমরা পড়ালেখা করতে থাকো। 18 তারিখ সিটি তোমাদের। আমি সিরিজ সিলেবাসটাও লিখে দিব গ্রুপে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শেষ করতেছি, শেষ। তোমরা বের হয়ে যাও।